এপিএইচ এবং হচ্ছে আরএইচ আইসোমিনাইজেশন, দুইটা ইস্যু নিয়ে কথা বলবো, দুইটা চ্যাপ্টার নিয়ে, বোথ রিটেন এবং হচ্ছে কেস, সাথে অস্ট্রেলিয়াতে কিরকম প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও আমরা ডিটেলস আলোচনা করব। আচ্ছা, তো যেটা হচ্ছে যে এই দুইটা টপিকস হচ্ছে একদম হটকেক, খুবই ইম্পর্টেন্ট, প্রায় প্রতি সেশনেই প্রশ্ন থাকবেই আপনার। হ্যাঁ, আর আরএইচ আইসোমিনাইজেশন এবং প্যাচ ডিসঅর্ডার, এই দুটোই হচ্ছে বিগত কয়েক সেশন ধরে আমাদের রিটেনে আসতেছে না বড় প্রশ্ন হিসেবে। তো এই জন্য আমরা প্রত্যেকবারই ভাবি যে এবার মনে হয় আসবে আসবে, কিন্তু এটা হচ্ছে আমাদেরকে ফাঁকি দিচ্ছে, আসতেছে না। তো নেক্সট সেশনে বা এর পরের সেশনে যে কোনো সময় আইদার প্যাচ ডিসঅর্ডার অথবা হচ্ছে আইসোমিনাইজেশন থেকে আমরা ব্রড কোশ্চেন পেতে পারি, যেটা আমরা বিগত কয়েক সেশন ধরেই পাচ্ছি না। ব্রড কোশ্চেন ছাড়াও এসিকিউ যেমন ইম্পর্টেন্ট, অসপিতে তেমন ইম্পর্টেন্ট, আইওইতে ইম্পর্টেন্ট, কেস তো খুবই ইম্পর্টেন্ট। মানে কেসে আপনার না থাকলেও যে প্রিভিয়াস 1 সিজার 2 সিজার বা 3 সিজারের পেশেন্ট হওয়ার হামেশাই থাকে, সেখান থেকে আপনার যে প্রিভিয়াস 3 সিজারে কি নিয়ে আমরা সবচেয়ে ভয় পাই, এরকম বলতে বলতে আল্ট্রাসাউন্ডে আমরা কি জিনিসটা দেখবো, এরকম বলতে বলতে আপনাকে প্যাচ ডিসঅর্ডারে নিয়ে যাবে। মানে এটা হচ্ছে যেহেতু একটা অবস্টেটিক নাইটমেয়ার, এই জন্য একদম প্যাচ ডিসঅর্ডারের একদম মানে একটা ওয়ার্ডও মিস করা যাবে না। প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনাকে জানতে হবে, বুঝে পড়তে হবে এবং মনে রাখতে হবে। এটা যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার কাজে আসবে। আরএইচ আইসোমিনাইজেশনও তেমন কিছু কিছু রিসেন্ট চেঞ্জ এসেছে। আমরা যখন পড়তাম তখনকার থেকে এখন কিছু ট্রেন্ড চেঞ্জ হয়েছে, আমাদের মনিটরিং প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। তো এই জন্য হচ্ছে দুটোই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট টপিকস। আরএইচ আইসোমিনাইজেশন থেকেও এসিকিউ আসে, অসপিতে স্ট্যাটিক আসে, আইইতে আসতে পারে। মানে আপনি কোথাও বাদ দিতে পারবেন না, এমন দুইটা টপিকস নিয়ে আমরা আজকে কথা বলবো। আছে তাহলে আমি মানে শুরু করে দিই দেরি না করে। প্রথমেই হচ্ছে যে একটা হচ্ছে এপিএইচ এর পেশেন্ট, এপিএইচ এর পেশেন্ট কেমন হিস্ট্রি নিয়ে আসতে পারে। এপিএইচ এর পেশেন্ট আমাদের হচ্ছে আমাদের যেরকম পেশেন্ট আমরা পাই, যেটা হচ্ছে আমাদের আগে আমরা সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া নিয়ে অরিড হতাম, এখন আমরা প্যাচ ডিসঅর্ডার প্লাসেন্টা অ্যাকুইটা স্পেকট্রাম সিনড্রোম নিয়ে আমরা খুবই টেনশনে থাকি। তো জিনিসটা হচ্ছে এমন যে সিনারিটি এমন থাকবে যে একটা সেকেন্ড গ্র্যাভিডা বা থার্ড গ্র্যাভিডা, হ্যাঁ প্যানিক খুব রেয়ার হয়, সেকেন্ড গ্র্যাভিডা, থার্ড গ্র্যাভিডা, ফোর্থ গ্র্যাভিডা, যার প্রিভিয়াস হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন থাকতে পারে, অথবা ডেন্সির হিস্ট্রি থাকতে পারে, অথবা মামেক্টমি থাকতে পারে, অথবা অন্য কোনো ইউট্রাস সার্জারি হিস্ট্রি থাকতে পারে, অ্যাবিলিটি বা তার প্রিভিয়াস অ্যাডিনোমায়োসিসের জন্য ওটি হয়েছে, বা টিসিআরি পরে সাধারণত প্রেগনেন্সি হয় কম, বা মানে যে কোনো একটা তার কোনো হিস্ট্রোস্কোপিক কোনো একটা প্রসিডিউর হয়েছে, এরকম এইরকম হিস্ট্রির পরে হচ্ছে যদি সে আমাদের কাছে আসবে যে সে হচ্ছে তার দুইটা হিস্ট্রি নিয়ে আসতে পারে। একটা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাফিক্যালি ডায়াগনোসিস, আরেকটা হচ্ছে যে সে ব্লিডিং হিস্ট্রি নিয়ে আসতে পারে। একটা হচ্ছে যে তার ফার্স্ট ট্রাইমেস্টারে থেটের মিসক্যারেজের হিস্ট্রি থাকতে পারে, অথবা বারবার তার কিছুদিন পর পরে একটা ব্লিডিং এপিসোডস হয়, যেটাকে আমরা ওয়ার্নিং হ্যামোরেজ বলি, অথবা সেকেন্ড ট্রাইমেস্টার রে বা থার্ড ট্রাইমেস্টার আর্লির দিকে সে হচ্ছে একদম সিভিয়ার বেবি ব্লিডিং নিয়ে আসতে পারে। এরকম ভাবে সে হিস্ট্রি প্রেজেন্ট করতে পারে। তো এরকম যদি হয় তখন আমরা তার এইভাবে বলবো যে মিসেস এক্স থার্ড গ্র্যাভিডা, প্যারা টু সিজারিয়ান সেকশন বা 1 সিজারিয়ান সেকশন প্লাস অ্যাবর্শন, যে হাউসওয়াইফ belongs to a middle socioeconomic condition, hailing from Canadiganj, Dhaka, got admitted herself in Salimullah Medical College Hospital at her কত weeks pregnancy? At her 24 weeks pregnancy with the complaints of vaginal bleeding for last 8 hours. ঠিক আছে, এরকম। তাহলে পরবর্তীতে আমরা হিস্ট্রি কি লিখবো? নর্মালি হিস্ট্রিতে আমরা গাইনিক হিস্ট্রিতে কিন্তু লিখি যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট she was a regularly menstruating woman। আমরা কিন্তু অবসের হিস্ট্রিতে এভাবে বলবো না, এটা আপনারা মাথায় রাখবেন। এটা হচ্ছে গাইনিক হিস্ট্রি। অবসের হিস্ট্রিতে আমরা বলবো যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট she is pregnant for, she is amenorrheic না, অ্যামিনুরিয়া সেকেন্ড অ্যামিনুরিয়া কজ হতে পারে, ল্যাকটেশনাল অ্যামিনুরিয়া হতে পারে। she is pregnant, এখানে তো ক্লিয়ার কাট যে she is a pregnant lady। তাহলে she is pregnant for 24 weeks। ঠিক আছে,
ইট ইজ হার প্ল্যান্ড প্রেগনেন্সি। কখন আমরা প্ল্যান্ড প্রেগনেন্সি বলবো, এটা একটা প্রশ্ন। প্ল্যান্ড প্রেগনেন্সি হচ্ছে যে তারা হাজবেন্ড ওয়াইফ মিলে দুইজনের ডিসিশন নিয়েছে তারা এখন প্রেগনেন্ট হবে এবং সে প্রি কনসেপশনাল কাউন্সিলিং এসেছিল, ঠিক আছে। It is her planned pregnancy and she is sure about her LMP. It was on Ato and according her LMP, her EDD will be on Auto. It was also dated by early ultrasound at her Ato weeks. ঠিক আছে, এবং তারপরে আমরা বলবো যে previously she was on regular antenatal checkup and duly immunized against tetanus, এটা আমরা বললাম। তারপরে হচ্ছে যে প্রিভিয়াসলি শি ওয়াজ রেগুলার মেনস্ট্রেটিং ওমেন উইথ এভারেজ ফ্লো এন্ড ডিউরেশন আমরা বলতে পারি। তারপরে হচ্ছে যে এখন হচ্ছে আমরা কমপ্লেন্টটা এলাবোরেট করব যে হার প্রেগনেন্সি ওয়াজ আনইভেন্টফুল টিল 24 উইকস, দেন ফর দ্য লাস্ট 6 hours she noticed vaginal bleeding which is bright red in color, at first scanty, then increase in amount and cannot stop spontaneously. Then she went to hospital for better management. She was with আগে ব্লিডিং এর দুই একবার হিস্ট্রি থাকে যে প্রিভিয়াস 1 or 2 episodes of small bleeding না থাকলে নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আর কোনো কমপ্লেইন আছে কিনা এটার সাথে, যে এই ভ্যাজানাল ব্লিডিং এর সাথে আমরা কি প্রথমে আনবো বলেন তো। এই যে ভ্যাজানাল ব্লিডিং এর সাথে আর কোনো কমপ্লেইন ডিডি এক্সক্লুড করার জন্য প্রথমে কি আনবো আমরা বলেন। কেউ একজন বলেন, শেয়ার করেন একটু। Any trauma, history of fall. ভেরি গুড। আর এখন তার হ্যাঁ ভেরি গুড। প্রথমেই যেটা বলতে হবে যে শি হ্যাজ নো হিস্ট্রি অফ পেইন। কেন পেইন নাই, আর পেইন থাকলে কি হবে? আরেকটা কি হতে পারে, তার প্রিটার্ম বার্থ হতে পারে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে। কিন্তু পেইন না থাকলে আমরা জানি যে পেইনলেস, কজলেস, তারপরে হচ্ছে রিকারেন্ট ব্রাইট রেড ব্লিডিং মানেই হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা তাহলে এই পেইনটাকে আমরা হচ্ছে কোয়ারি করব। তারপরে হচ্ছে যে ইন্টারমিডিয়েট হার্ডেনিং অফ ইউটেরাস আছে কিনা সেটাও আমরা কোয়ারি করবো। তারপর আপু যেটা খুব সুন্দর কথা বলেছেন যে সে নো হিস্ট্রি অফ ট্রমা ফল টু দ্য অ্যাবডোমেন। তারপরে হচ্ছে যে এখন নোন কেস অফ কোনো জেস্টেশনাল হাইপারটেনশন বা সিগারেট স্মোকিং, যেহেতু এগুলো রিস্ক ফ্যাক্টর, এগুলা তাকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে। তারপরে অবস্টেটিক হিস্ট্রি, তার প্রিভিয়াস 2 সিজারিয়ান সেকশন ছিল বা একটা সিজারিয়ান সেকশন, একটা ডিএনসি ছিল, কেন করা হয়েছে সেটা আমরা একটু নিব। এখন সে নর্মোটেনসিভ, নন ডায়াবেটিক, হ্যাঁ, আদার থাইরয়েড প্রোফাইল নর্মাল, এগুলো আমরা বললাম। তারপরে আমরা তাকে হচ্ছে এক্সামিন করব। এই 24 উইকসে আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কি দেখবো? এই 24 উইকসে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কিন্তু আমরা কি এখানে তার ফিটাল মুভমেন্ট বলেন বা ফিটাল হার্ট সাউন্ড বলেন, অ্যাবডোমিনাল গার্ড, এগুলো কি আমরা পাবো? না। আমরা কি দেখবো যে অ্যাবডোমেনটা কি। আচ্ছা, 1 মিনিট আমার। সরি, আমার হাসপাতাল থেকে ফোন আসছিল। তো যেটা বলতেছিলাম যে 26 উইকস এর আগে আসলে আমরা কি বলবো যে অ্যাবডোমেন ওয়াজ ইউনিফর্মলি এনলার্জড উইথ প্রেজেন্স অফ লিনিয়ার নাইগ্রাস, হায়ার গ্রাভিডারাম,
ফান্ডাল হাইট বা সিম্পোসিওফান্ডাল হাইট ইজ এত, এটা তার জেস্টেশনাল এজের সাথে করেসপন্ড করে না। আমরা কিন্তু ইঞ্চি দিয়ে দেখে পরে উল্টা করে সেন্টিমিটার বলবো টু অ্যাভয়েড বায়াসনেস। তারপরে একটা সিঙ্গেল ফিটাস থাকবে, লঙ্গিটিউডিনাল লাইন, এটুকু আমরা বলবো, আর কোনো কিছু আমরা কিন্তু বলতে পারবো না। এটুকু বলতে পারেন, ফিটাল মুভমেন্ট প্রেজেন্ট, হার্ট সাউন্ড আমরা বুঝবো না। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে বলতে হবে। তারপর ভেজানাল এক্সামিনেশনে গিয়ে যে আমরা তার পেটটা স্টেইন করেছে কিনা সেটা দেখবো, কোনো ফাউল স্মেল আছে কিনা, ব্রাইট রেড কিনা, এটা আমরা দেখবো। এখানে কিন্তু যেহেতু আমরা হিস্ট্রি থেকে মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে অ্যাবডোমিনাল এক্সামিনেশনেও, কারণ হচ্ছে যদি প্লাসেন্টাল অ্যাব্রাপশন থাকতো তাহলে হচ্ছে কি থাকতো, তার পেইনের হিস্ট্রি থাকতো, ট্রমার হিস্ট্রি থাকতো, এবং যখন আমরা তাকে এক্সামিন করতাম তার ট্যাকিকার্ডিয়া, এখানেও ট্যাকিকার্ডিয়া পাবো, হাইপোটেনশন পেতাম, এবং অ্যাবডোমেন ফাইন্ডিং যেটা পেতাম, অ্যাবডোমেনটা কি পেতাম, টনিক্যালি কন্ট্রাক্টেড বর্ড লাইক রিজিডিটি পেতাম। তারপরে হচ্ছে ট্যাকিকার্ডিয়া অথবা ব্র্যাডিকার্ডিয়া পেতাম। ঠিক আছে, আর নর্মালি কিন্তু প্লাসেন্টা প্রিভিয়া যদি অনেক ব্লিডিং হয়, পেশেন্ট শকে চলে যায়, তখন আমরা বাচ্চা ট্যাকিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়া পেতে পারি। তা না হলে কিন্তু মোটামুটি মানে যে ব্লিডিং হলেও মানে বাচ্চা এফেক্ট হতে দেরি হয়। ঠিক আছে, কিন্তু অ্যাব্রাপশনে কিন্তু প্রথমেই আমাদের বাচ্চা এফেক্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, যেহেতু একটা হ্যাপোক্সিয়া হয়ে যায় তখন, এই জন্য। আচ্ছা, তাহলে আমাদের ডায়াগনোসিস কি হলো? আমাদের থার্ড গ্র্যাভিডা, 24 উইকস অফ প্রেগনেন্সি উইথ antepartum hemorrhage, most probably with previous to cesarean section, most probably due to প্লাসেন্টা প্রিভিয়া, এরকম বলতে পারি। বা এটা আপনি উইথড্র রাখেন, তখন বলবে যে তোমার কি মনে হচ্ছে, তুমি এটা কি প্লাসেন্টা প্রিভিয়া কেন মনে হচ্ছে তোমার, কারণ ব্লিডিংটা সাডেন হয়েছে, এটা পেইনলেস, কজলেস, এবং হ্যাঁ, এবং হচ্ছে কোনো হিস্ট্রি অফ ট্রমা ছিল না, সে নর্মোটেনসিভ, হ্যাঁ, এবং তার প্যালোডটা তার ব্লাড লসের সাথে প্রপোর্শনেট, ইউটেরাস হচ্ছে নর্মাল, তারপরে মানে কোনো হচ্ছে কন্ট্রাকশন নাই, হার্ট নাই। ঠিক আছে, এই জিনিসগুলা হচ্ছে বলতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে কেন প্লাসেন্টা প্রিভিয়া আমরা বলতেছি, এখনো তো আমরা আল্ট্রাসাউন্ড করি না। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে যে antepartum hemorrhage not otherwise proved should be considered as a case of placenta previa। এটা মাথায় রাখতে হবে যে antepartum hemorrhage যতক্ষণ পর্যন্ত না আমরা কনফার্ম করতে পারতেছি, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত until proved otherwise, এটা কিন্তু আমরা হচ্ছে তাকে কি বলবো, আমরা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া বলবো। তারপরে আপনাকে বলতে পারে যে what do you mean by APH? তাহলে এপিএইচ মানে কি? এপিএইচ হচ্ছে যেটা হচ্ছে এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং, হ্যাঁ, এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং ফ্রম অর ইনটু দ্য জেনিটাল ট্র্যাক্ট আফটার দ্য এজ অফ দ্য ভায়াবিলিটি টিল দ্য বার্থ অফ দ্য বেবি। ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজের লেবারও কিন্তু এখানে ইনক্লুড, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজের হচ্ছে আপনার ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজের আমাদের লেবারের যে ব্লিডিংটা সেটাও কিন্তু আপনার এখানে ইনক্লুড। তাহলে এটা মাথায় রাখতে হবে। তারপরে কোশ্চেন হতে পারে যে what do you mean by placenta previa, মানে এটার অর্থ কি, হ্যাঁ, যে কেন আমরা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া বলতেছি। ঠিক আছে, কেন আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলতেছি? আপু আসসালামু আলাইকুম। এটাও একটা প্রশ্ন। তাহলে প্লাসেন্টা প্রিভিয়া কি? প্লাসেন্টা মানে প্রিভিয়া সিম্পল একটা যেটা হচ্ছে যে প্লাসেন্টাটা হচ্ছে সামনে। ঠিক আছে, মানে প্লাসেন্টাটা হচ্ছে সামনে, এটাই হচ্ছে প্রিভিয়া, মানে হচ্ছে প্লাসেন্টাটা ইউটেরাসের লোয়ার ইউটেরাইন সেগমেন্টে ইমপ্লান্টেড হবে, সেখান থেকে পার্শিয়ালি অথবা কমপ্লিটলি ইন্টারনাল অসটাকে, মানে যেটা ওপেনিং, ইন্টারনাল ওপেনিং অফ সার্ভিক্স, সেটাকে হচ্ছে কভার করে রাখবে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার প্লাসেন্টা প্রিভিয়া। এখন প্রিভিয়াসলি কিন্তু আমাদের প্লাসেন্টা প্রিভিয়ার হচ্ছে আমাদের 4টা ক্লাসিফিকেশন ছিল, আমরা জানি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। প্লাসেন্টা প্রিভিয়ার ক্লাসিফিকেশন সবসময় হচ্ছে আল্ট্রাসোনোগাইডেড, এটা কিন্তু আমরা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন না। ঠিক আছে, আপনার প্লাসেন্টার ক্লাসিফিকেশন আমি একটু পরে বলবো, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, কিন্তু প্লাসেন্টা প্রিভিয়ার ক্লাসিফিকেশনটা সবসময় হচ্ছে আপনার কি বলে ওটাকে, আল্ট্রাসোনোগ্রাফিক ক্লাসিফিকেশন। তাহলে আল্ট্রাসোনোগ্রাফিক ক্লাসিফিকেশন হলে, ক্লাসিফিকেশনটা কি ছিল আগেরটা, যেটা
সেটা হচ্ছে যে টাইপ 1 হচ্ছে লো লাইং প্লাসেন্টা, যেটা লোয়ার সেগমেন্টে প্লাসেন্টা কিন্তু ইন্টারনাল অস পর্যন্ত যায় না। এরপরে হচ্ছে টাইপ 2, সেটাকে বলে মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া, মানে হচ্ছে এটা অস পর্যন্ত গিয়েছে কিন্তু অসটাকে কভার করে নাই। তারপরে হচ্ছে টাইপ 3। টাইপ 3 হচ্ছে আপনার পার্শিয়াল, মানে এটা কন্ট্রাকশনের সময় কভার করে রাখে অসটাকে, আবার রিল্যাক্সেশনের সময় সরে যায়। আর যেটা হচ্ছে কমপ্লিট অথবা সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, সেটা হচ্ছে যে কমপ্লিটলি কভার দেওয়া, সেটা কন্ট্রাকশন রিল্যাক্সেশন যাই হোক সে অসটাকে কমপ্লিটলি কভার করে রাখে। এবং টাইপ 3 আর 4টাকে বলা হতো মেজর প্লাসেন্টা প্রিভিয়া। হ্যাঁ, মেজর প্লাসেন্টা প্রিভিয়া। তো রিসেন্টলি এইটা হচ্ছে আপনার আমেরিকান ইনস্টিটিউট অফ আল্ট্রাসাউন্ড ইন মেডিসিন, হ্যাঁ, AIUM, আমেরিকান ইনস্টিটিউট অফ আল্ট্রাসাউন্ড অফ মেডিসিন, এই প্লাসেন্টা প্রিভিয়াটাকে এখন হচ্ছে 2টা ক্লাসিফিকেশন করে ফেলেছে। এখন কিন্তু আমরা 2টাই বলবো, 4টা বলি না। এবং কিভাবে আমরা হচ্ছে 18 থেকে 20 সপ্তাহ 6 দিনে যে ডিটেল অ্যানাটমিক্যাল সার্ভে বা অ্যানোমালি স্ক্যানে আল্ট্রাসাউন্ডটা করব, সেইখানেই আমরা হচ্ছে ট্রান্সঅ্যাবডোমিনালও হতে পারে, ট্রান্সভেজানালও হতে পারে। প্লাসেন্টা প্রিভিয়া দেখার জন্য যে ট্রান্সভেজানালের সেন্সিটিভিটি স্পেসিফিসিটি বেশি এরকম না, 2টা ইকুয়াল। ট্রান্সঅ্যাবডোমিনালেও যেরকম দেখবো ভেজানালেও আমরা সেরকমই দেখবো। ওই 18 থেকে 20 সপ্তাহ 6 দিনে আমরা হচ্ছে যদি হচ্ছে প্লাসেন্টাটা আমরা লিডিং এজ অফ দ্য প্লাসেন্টা যদি উইদিন 20 মিলিমিটার ফ্রম দ্য অস থাকে কিন্তু কভার করে না রাখে, হ্যাঁ, যে লিডিং এজটা 20 মিলিমিটার ফ্রম দ্য অস কিন্তু কভার করে না রাখে, এটা হচ্ছে লো লাইং প্লাসেন্টিক। আর যদি কমপ্লিটলি কভার করে রাখে সেটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। এই 2টা ক্লাসিফিকেশন এখন আমরা বলি। তাহলে কি বলি? একটা হচ্ছে লো লাইং, যে 2 সেন্টিমিটার এর ভিতরে আছে কিন্তু কভার করে না, আরেকটা হচ্ছে কভার করে রাখে। এটা হচ্ছে একটু আপনারা একদম মাথায় রাখবেন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের প্লাসেন্টা প্রিভিয়া ক্লাসিফিকেশন। যদি বলে এন্টিপার্টাম হেমোরয়েজের কজ কি কি হতে পারে, এটা আমরা জানি যে মেইনলি প্লাসেন্টাল কজ। একটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া 35%, অ্যাব্রাপশন 35%, এবং আনএক্সপ্লেইনড হচ্ছে 25%। সেই আনএক্সপ্লেইনড এর মধ্যে কি কি আছে? ভাসা প্রিভিয়া হতে পারে, হেভি শো হতে পারে, অথবা মার্জিনাল সাইনাস ব্লিডিং হতে পারে। এছাড়া সার্ভাইকাল বা ভ্যাজানাল লোকাল প্যাথোলজির জন্য ব্লিডিং হতে পারে। কিরকম? যেমন তার সার্ভাইকাল পলিপ থাকতে পারে, সার্ভাইকাল এরোশন থেকে হতে পারে, সার্ভাইকাল ক্যান্সার থাকতে পারে আনডায়াগনোসড, তারপরে হচ্ছে তার ভালভা ভ্যাজানাল ভেরিকোজ ভেইন থাকতে পারে, বা কোনো লোকাল ট্রমা বা টিয়ারের জন্য তার ব্লিডিং হতে পারে। এখন যে আমরা ধরেন এই পেশেন্টে আমরা আলট্রা করলাম, করে দেখলাম যে না, তার প্লাসেন্টা একদম নর্মাল পজিশনে আছে, ফান্ডাল এবং পোস্টেরিয়র, তখন কি হতে পারে? যে এটা তো অ্যাব্রাপশনও না, এটা প্লাসেন্টা প্রিভিয়া না, তাহলে কি হতে পারে? আমাদের একটা কজ হতে পারে ভাসা প্রিভিয়া। ভাসা প্রিভিয়াটাও আমরা কালার ডপলার আলট্রাসাউন্ডের মাধ্যমে বুঝতে পারবো, সেটা আমি একটু পরে বুঝতেছি। আচ্ছা, ভাসা প্রিভিয়া নয়, তাহলে কি আমাদের লোকাল কজ হতে পারে? এখন এই লোকাল কজ দেখার জন্য আমরা কি সাথে সাথেই আলট্রা তাকে এক্সামিন করবো ব্লিডিং এর মধ্যে? না, ব্লিডিং এর মধ্যে কিন্তু আমরা আলট্রাসাউন্ড করব না। আমরা কি করব? আমরা হচ্ছে 72 আওয়ার্স পর্যন্ত তাকে অবজার্ভ করব এবং তাকে আমরা ট্রিটমেন্ট করব। কি ট্রিটমেন্ট করব? আমরা সাধারণত ব্লিডিং বেশি হলে ফ্লুইড দেই, যদি তার হাইপোভলিউমিয়া ডেভেলপ করে। আর সাথে কি করি? আমরা পারমিসিভ ওয়েতে রিসাসিটেশন করব, এবং আমরা ট্রানিক্সামিক অ্যাসিড 2 গ্রাম দিব, ঠিক আছে? ট্রানিক্সামিক অ্যাসিড 2 গ্রাম আইভি ক্লোনিস্টেট ওভার 10 মিনিটস দিব। এটা একদম সেফ, এবং সে বেড রেস্টে থাকবে, প্যাড ইউজ করবে। আচ্ছা, তাহলে আমরা কখন তার লোকাল কজ এক্সক্লুড করব? আফটার 72 আওয়ার্স। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া এখন তো আমরা জানি কি 2 গ্রাম। ট্রানএক্সামিক অ্যাসিড সাধারণত আমরা 1 গ্রাম দিই না ম্যাডাম। আপা মুখে বলেন একটু, আমি শুনি, আবার শুনে বুঝতেছি না। 2 গ্রাম কি? 2 গ্রাম ট্রানএক্সামিক অ্যাসিড বললেন আপু? হ্যাঁ হ্যাঁ, ট্রানএক্সামিক অ্যাসিড কি 2 গ্রাম দিব? 1 গ্রাম 500 মিলিগ্রাম, 2টা। আমি কি 2 গ্রাম বলছি? জি আপু, 2 গ্রাম বলছেন।
আল্লাহ, না না, তাহলে আমি দুইটাকেই 2 গ্রাম মেনশন করে ফেলছি। না, এটা স্লিপ অফ টাং, মানে আমি আনমাইন্ডফুলি বলছি। 1 গ্রাম, 1 গ্রাম ওভার হচ্ছে 10 মিনিটস, ঠিক আছে? আচ্ছা, আপু এখন আরেকটা কোশ্চেন আপু, হ্যাঁ, দতে দেয়া আছে যে এন্টিপার্টাম হিউমারাস আফটার 20 প্রেগন্যান্সি বলছে, এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং বলছে হ্যাঁ, আফটার 20 এখন উইকস। তো এইজ অফ ভায়াবিলিটি বলতেছে 20 উইকস, এর জন্য বলছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইজ অফ ভায়াবিলিটি বলছে, আর 20 উইকস এর আগে আমরা হচ্ছে সার্টেন মিসক্যারেজ বলি, হ্যাঁ, এরকম, ঠিক আছে? আচ্ছা, ঠিক এখন আছে। হচ্ছে যে প্লাসেন্টা প্রিভিয়ার হচ্ছে রিস্ক ফ্যাক্টর, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরস অফ প্লাসেন্টা প্রিভিয়ার। হ্যাঁ, এটা আমরা মোটামুটি সবাই জানি যে প্রিভিয়াস হচ্ছে সিজারিয়ান সেকশনটা হচ্ছে আপনার প্লাসেন্টা প্রিভিয়ার সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। এছাড়া মামেক্টমি, ডিএনসি, মেট্রোপ্লাস্টি, এই যে বললাম হিস্ট্রোস্কোপিক মেট্রোপ্লাস্টি, এই অপারেশন গুলা থেকে হতে পারে। এটা হচ্ছে ইউট্রাইন ফ্যাক্টরস। এছাড়া প্লাসেন্টাল বা অবস্টেটিক ফ্যাক্টরের কারণে হতে পারে, যেমন তার প্রিভিয়াস প্লাসেন্টা প্রিভিয়া থাকলে আবার হতে পারে। আর কি কি হয়, অ্যাডভান্সড ম্যাটারনাল এজ, মাল্টিপ্যারিটি, মাল্টিপল প্রেগনেন্সি, যে M3, সবকিছু রিস্ক ফ্যাক্টরের মধ্যে এই 3টা এম লাগাই দিবেন: মাল্টিপল প্রেগনেন্সি, অ্যাডভান্স ম্যাটারনাল এজ, আর একটা হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আমাদের স্মোকিং ও কিন্তু প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপশন দুইটারই কারণ। তারপরে অ্যাসিস্টেড রিপ্রোডাকশন, IVF বা ART, এখানেও হচ্ছে বেশি হয়। এবং যদি GDM থাকে, ম্যাক্রোসোমিয়া থাকে, তখনও অনেক সময় ওখান থেকে GDM এর সাথে লার্জ প্লাসেন্টা থাকে, সেখান থেকেও হচ্ছে আমাদের প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে। এটা হচ্ছে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া। আচ্ছা, এখন কেন এই সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া বেড়ে গিয়েছে? কারণ হচ্ছে যে এখন আমাদের CS সেকশনটা অনেক বেড়ে গিয়েছে, প্রাইমারি পেশেন্টেও আবার রিপিটেড সিজারিয়ান সেকশন হচ্ছে, বিবেক প্র্যাকটিসটা হচ্ছে না, এবং মাল্টিপল প্রেগনেন্সি ইন্ডাকশনের জন্য অনেক বেড়ে গিয়েছে। এবং আমরা এখন ডায়াগনোসিস করতে পারি, এই জন্য হয়। তো একবার প্লাসেন্টা প্রিভিয়া হলে পরবর্তী প্রেগনেন্সিতে কত হতে পারে? প্লাসেন্টা প্রিভিয়া 8 ফোল্ড রাইজ করে, মানে সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে। আর প্লাসেন্টা প্রিভিয়ার হচ্ছে আপনার এক্সাক্ট কজ কি হতে পারে? এক্সাক্ট কজটা এখন আননোন। কিছু থিওরি আছে, যেমন হচ্ছে যে ড্রুপিং ডাউন থিওরি, তারপরে পারসিস্টেন্স অফ কোরিওনিক অ্যাক্টিভিটি, এটা একটা থিওরি। আর একটা হচ্ছে ডিফেক্টিভ ডেসিডুয়া। হ্যাঁ, ডিফেক্টিভ ডেসিডুয়া যেটা, এটা কিন্তু আমাদের প্যাচ ডিসঅর্ডার, যেটা আমি একটু পরে কথা বলবো। প্যাচ ডিসঅর্ডারেরও হচ্ছে আপনার প্যাথোফিজিওলজি। তাহলে ড্রুপিং ডাউন কি? যে ফার্টিলাইজড ওভামটা হচ্ছে ড্রুপ ডাউন করতেছে এবং এটা লোয়ার সেগমেন্টে ইমপ্ল্যান্টেড হয়, সেখান থেকে হচ্ছে আমরা প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে। আরেকটা হচ্ছে যে পারসিস্টেন্স অফ কোরিওনিক অ্যাক্টিভিটি কি? যে আপনার মানে কোরিওনিক ডেসিডুয়া ক্যাপসুলারিসে প্লাসেন্টাটা হচ্ছে ডেভেলপমেন্টাল হলে সেখান থেকেও প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে। আর ডিফেক্টিভ ডেসিডুয়া কি? এটা এটা কিন্তু প্যাচ ডিসঅর্ডারের জন্য এটা প্যাথোফিজিওলজি, আবার সাথে হচ্ছে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়ার জন্য বা প্লাসেন্টা প্রিভিয়ার জন্য। এটা আমি একটু বলি যে কি হয় সেখানে। সেখানে হচ্ছে যে প্রিভিয়াস সার্জারি থাকলে, সেটা মেইনলি সিজারিয়ান সেকশনে হয় বা মায়োমেক্টমি, ডিএনসিতেও হতে পারে। এন্ডোমায়োমেট্রিয়াল যে ইন্টারফেসটা, এন্ডোমায়োমেট্রিয়াল ইন্টারফেসে ড্যামেজ হয়, এবং ড্যামেজ হওয়ার ফলে কি হয়? একটা ডিফেক্টিভ এন্ডোমেট্রিয়াল রিপিথেলাইজেশন হয় স্তরের। এবং সেখানে হচ্ছে তখন এই যে ডিফেক্টিভ একটা রিপিথেলাইজেশন হলো, তখন ট্রোপোব্লাস্ট এবং ভিলাস টিস্যু মায়োমেট্রিয়ামের একদম ডিপে চলে যায়, এবং ওখানে নতুন করে সার্কুলেশন হয়, ইনভেশন হয়, নিওভাস্কুলারাইজেশন হয়, এবং সেখান থেকে এটা সারাউন্ডিং অর্গানে হচ্ছে ছড়িয়ে পড়তে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিফেক্টিভ ডেসিডুয়া। আরেকটা হচ্ছে যে বিগার সারফেস এরিয়া, যেটা আমি বললাম, যেটার কারণে প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে, সেটা হচ্ছে GDM এ হতে পারে, তারপরে আরএইচ আইসোমিনাইজেশনে হতে পারে, প্লাসেন্টাটা বড়, তারপরে DIP তেও হতে পারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপরে একটা প্রশ্ন ম্যাডামদের অনেক প্রিয়, আগের ম্যাডামরা করতেন, যে কোন টাইপ অফ প্লাসেন্টা প্রিভিয়া মোস্ট ডেঞ্জারাস? এটা আমরা জানি যে টাইপ 2 হচ্ছে দুইটা সাব টাইপ আছে, একটা হচ্ছে টাইপ 2 অ্যান্টেরিয়র এবং একটা হচ্ছে টাইপ 2 পোস্টেরিয়র।
তো অ্যান্টেরিয়র হচ্ছে যে প্লাসেন্টাটা অ্যান্টেরিয়রলি কিন্তু হচ্ছে এটা লোয়ার সেগমেন্ট মানে অস পর্যন্ত গিয়েছে। টাইপ 2 পোস্টেরিয়রটা মোস্ট ডেঞ্জারাস কেন হচ্ছে, কারণ প্লাসেন্টাটা একদম সেক্রাল প্রমোটরি লেভেলে থাকে এবং সেটা হচ্ছে মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা পেলভিসে কমায় দেয় এবং তখন হচ্ছে এঙ্গেজমেন্ট হয় না। এবং এই যে প্লাসেন্টা এবং আম্বিলিক্যাল কর্ড কম্প্রেশন হতে পারে, ফিটাল ডিস্ট্রেস হতে পারে এখানে নর্মাল লেবারের সময়। আরেকটা হচ্ছে যে এটা এখান থেকে নন এঙ্গেজমেন্ট যেহেতু হয় না, ব্লিডিং শুরু হলে প্রচুর ব্লিডিং হয়, এটা থেকে প্রমো হয়, টাইপ 2 পোস্টেরিয়রে প্রমো হয়, এই জন্য হচ্ছে এটা ডেঞ্জারাস। এরপর টাইপ 3 টাইপ 4 সবকিছুই হচ্ছে ডেঞ্জারাস, ঠিক আছে। আচ্ছা, তারপরে কিছু অ্যাসোসিয়েশনের প্রশ্ন আসে, যেমন হচ্ছে যেটা যে আমরা বলতেছি যে এলডারলি পেশেন্ট বা মাল্টিপ্যারিটিতে কেন প্লাসেন্টা প্রিভিয়া হয়। হ্যাঁ, এলডারলি পেশেন্ট বা যারা মাল্টিপ্যারিটি এদের কি হয়, ইউটেরাসে হচ্ছে মানে কোলাজেন ফাইব্রাস টিস্যু বেশি হয়, ফাইব্রোসিস হয়ে থাকে। এই ফাইব্রোসিসের কারণে মানে বারবার সিজার করলেও জায়গাগুলো ফাইব্রাস হয়ে থাকে, এলডারলিতেও হতে পারে। তখন কি হয়, এদের প্লাসেন্টাল মাইগ্রেশনটা হয় না, তখনই হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া হয়। তারপরে হচ্ছে যে আপনার টুইন প্রেগনেন্সিতে বা জিডিএম টিডিএম এ কেন হয়, টুইন প্রেগনেন্সিতে কেন হয়, কারণ হচ্ছে তখন হচ্ছে আপনার লার্জ প্লাসেন্টা থাকে এবং সেটা হচ্ছে আপনার লোয়ার সেগমেন্টে এনকোর্জ করে থাকে, এই কারণে হতে পারে। আর তারপরে হচ্ছে স্মোকিং এ কেন হয়, স্মোকিং এ কিন্তু আপনার প্লাসেন্টা প্রিভিয়াও হয়, আবার হচ্ছে অ্যাব্রাপশন হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার স্মোকিং এ কেন হয়, স্মোকিং হলে কি হয়, স্মোকিং তো আমরা জানি নিকোটিন থাকে খুবই খারাপ, এর ফলে কি হয় একটা ইনফ্লামেটরি মেডিয়েটর রিলিজ হয়, ইনফ্লামেটরি চেঞ্জ হয় এবং ওখান থেকে হচ্ছে সাইটোকাইন রিলিজ হয়। হ্যাঁ, একটা ডিফেক্টিভ ডেসিডুয়ালাইজেশন হয় এবং এই ডিফেক্টিভ ডেসিডুয়ালাইজেশন থেকে হতে পারে আরেকটা হচ্ছে যে কম্পেনসেটরি এই ইনফ্লামেটরি মেডিয়েটর রিলিজ হয়ে প্লাসেন্টাল হাইপারপ্লাসিয়া হাইপারট্রফি হয়, সেখান থেকেও প্লাসেন্টা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে চলে যেতে পারে। এরপর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন আইভিএফ প্রেগনেন্সিতে বেশি হয়। আইভিএফ প্রেগনেন্সিতেও যেটা হচ্ছে কি এমব্রায়োটা কি করি আমরা ডিরেক্টলি ইনভিট্রো করে ফার্টিলাইজেশনটা ইনভিট্রো ফার্টিলাইজেশন করে আমরা ডিরেক্টলি এমব্রায়োটা হচ্ছে ইউটেরাইন ক্যাভিটিতে দেই, যে ন্যাচারাল যে টিউবাল ট্রান্সপোর্টটা ওটা তো এখানে হচ্ছে না। এই জন্য কি হয়, একটা ইমপ্লান্টেশনটা লোয়ার সেগমেন্টে হয়, লোয়ার সেগমেন্টে হলে ক্লোজ টু ইন্টারনাল ওয়াল, সেখান থেকে প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে। আবার হচ্ছে এন্ডোমেট্রিয়াল ড্যামেজ অথবা অল্টারেশন হতে পারে। হ্যাঁ, যে তার প্রিভিয়াস কিউরিটেস আছে বা তাকে হিস্ট্রোস্কোপি করা হচ্ছে, তখন ওখান থেকেও তার এন্ডোমেট্রিয়াল ড্যামেজ হতে পারে। আরেকটা হচ্ছে যে এখানে একটা হরমোনাল ম্যানিপুলেশন করা হয়। হ্যাঁ, যে নর্মাল যে আমরা প্রেগনেন্সিতে যে এস্ট্রোজেন প্রোজেস্টেরন এরকম না, এখানে কিন্তু আমরা প্রচুর এস্ট্রোজেন প্রোজেস্টেরন সাপ্লিমেন্ট দিই, এই সাপ্লিমেন্টের জন্য তার ইমপ্লান্টেশন উইন্ডোটাকে অল্টার করে দিতে পারে, সেখান থেকে তার একটা একটা অ্যাবনর্মাল প্লাসেন্টেশন হতে পারে। এছাড়া এই আইভিএফ এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে অ্যাডভান্স ম্যাটারনাল এইজ, তারপরে হচ্ছে এদের মাল্টিপল প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ, বা অ্যাসোসিয়েটেড কোমরবিডিটি থাকে, সেইখান থেকেও হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে আবার ম্যাল প্রেজেন্টেশনে কেন হয়, ম্যাল প্রেজেন্টেশনে তো এই জন্যই হয় যে প্লাসেন্টাটা নিচের দিকে থাকে, এটা অ্যাসোসিয়েশন, এই জন্য হচ্ছে ম্যাল প্রেজেন্টেশন হয়। তারপরে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে এটাতে হচ্ছে ব্লিডিং কেন হয়। হ্যাঁ, এটাতে হচ্ছে ব্লিডিং কেন হয়, প্লাসেন্টা প্রিভিয়াতে ব্লিডিং কেন হয়, এটা হচ্ছে বলতে পারি। তোমার কালকে স্কুল আছে, সারাদিনে তো করছো বাবা। আচ্ছা, তো প্লাসেন্টা প্রিভিয়া আজকে কিন্তু আবার রুমে খাবো, এই ও রুমে খাওয়া দাও। ব্লিডিং কেন হয়, যেহেতু প্লাসেন্টা হচ্ছে লাস্ট ট্রাইমেস্টারে গ্রোথটা কমে যায় এবং প্লাসেন্টা একটা নন ইলাস্টিক স্ট্রাকচার হয়, এই জন্য কি হয়, এটা ইউট্রাইন ওয়াল থেকে শিয়ার্ড অফ হয়। এই শিয়ার্ড অফ হওয়ার জন্য ম্যাটারনাল সাইনাস গুলো ওপেন হয়ে যায়,
তখনই কিন্তু ব্লিডিং শুরু হয়। এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্যাচ ডিসঅর্ডারে কিন্তু ব্লিডিং হয় না, এটা মাথায় রাখবেন। মতো ব্লিডিং হয় না যেটা সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া হয়। কেন বা প্লাসেন্টা প্রিভিয়া হয়? প্যাচ ডিসঅর্ডারে তো ইনভেডেড হয়ে থাকে, তখন কিন্তু সেপারেশন হয় কম, এই জন্য ব্লিডিং কম হয়। আমরা ম্যাক্সিমামই প্যাচ ডিসঅর্ডারে ডায়াগনোসিসটা আল্ট্রাসাউন্ড ভিত্তিক হয়। কিন্তু যেটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়াতে, ওটা লাস্টের দিকে প্লাসেন্টাটা নন ইলাস্টিক থাকে এবং অত গ্রোথ হয় না, তখন এটা মানে ইউটেরাইন ওয়াল থেকে শেয়ার অফ হয়ে যায়, সরে যায়। তখনই হচ্ছে ভেসেলস ম্যাটার্নাল সাইনাস গুলা ওপেন হয়ে হচ্ছে ব্লিডিং শুরু হয়। ঠিক আছে? আচ্ছা, এবং ব্লিডিংটা রিকারেন্ট হতে পারে। হ্যাঁ, রিকারেন্ট কেন হয়, এমনি কেন বন্ধ হয়ে যায়? কারণ হচ্ছে যে একটু সেপারেশন হয়ে ব্লিডিং হয়, আবার এমনি এমনি আগের জায়গায় চলে যায়। মানে এটা কন্টিনিউয়াস সেপারেশন যে হচ্ছে, এটা কন্টিনিউয়াস না যে ও থাকবে এরকম না। ও আবার আগে রেস্ট্রিক্ট থাকলে দেখা যায় যে আগের জায়গায় চলে গেছে, তখন হচ্ছে হয়ে যায়। আর এটা কেন পেইনলেস? কারণ হচ্ছে যে এটা মেইনলি হচ্ছে প্লাসেন্টাটা সেপারেট হয় লোয়ার ইউটেরাইন সেগমেন্ট থেকে, এবং এখানে কোনো পেইন অ্যাসোসিয়েটেড না, তার কোনো লেবার পেইন নাই। এই জন্য হচ্ছে সে হচ্ছে ব্লিডিংটা পেইনলেস হয়, এবং ব্লিডিংটা কিন্তু অটোমেটিকই বন্ধ হয়ে যায়। কেন? কারণ হচ্ছে যে ওপেন সাইনাস গুলা যখন সেপারেশন হয়, ব্লিডিং হয়, ন্যাচারালি ওখানে থ্রোম্বোসিস হয়ে যায়, তখন বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বা প্রেজেন্টিং পার্টের একটা প্রেশার থাকতে পারে, বা প্লাসেন্টাল ইনফ্রাকশন থাকতে পারে, সেইখান থেকে হতে পারে। কাকে আমরা ওয়ার্নিং হ্যামোরেজ বলি? যে প্লাসেন্টা প্রিভিয়াতে একটা ফার্স্ট এপিসোড অফ একটা ব্লিডিং হতে পারে, স্মল অ্যামাউন্টের হয়, হ্যাঁ, স্পন্টেনিয়াসলি বন্ধ হয়ে যায়, এটাকে আমরা ওয়ার্নিং হ্যামোরেজ বলি। ঠিক আছে? আচ্ছা, ম্যাটার্নাল কমপ্লিকেশনস কি কি হতে পারে? এন্টিনেটালি হ্যামোরেজ হতে পারে, ভ্যারিয়াস ডিগ্রি অফ শক, ম্যালপ্রেজেন্টেশন, প্রিটার্ম বার্থ, প্রম হতে পারে, কট প্রলাপস হয়ে যেতে পারে প্রম হয়ে। ইন্টারন্যাটালি হচ্ছে ইন্ট্রাপার্টাম হ্যামোরেজ হতে পারে, স্লো ডাইলেটেশন অফ সার্ভিক্স, প্রলং লেবার হতে পারে। তারপরে হচ্ছে পোস্টপার্টাম পিপিএইচ, রিটেন প্লাসেন্টা খুবই ইম্পর্টেন্ট। তারপরে সেপসিস, সাবইনভুলেশন, এম্বোলিজম, এইগুলা হতে পারে। এখন হচ্ছে ফিটালেও কি হইতে পারে? লো বার্থ ওয়েট হতে পারে, তারপরে স্প্যাক্সিয়া হতে পারে, ম্যাটার্নাল হাইপোটেনশন যদি অনেকক্ষণ থাকে, বার্থ ইনজুরি, ম্যালফরমেশন অ্যাসোসিয়েটেড, এটাও তো ইয়ে না। আচ্ছা, তারপরে হচ্ছে পিপিএইচ কেন হয়? কারণ হচ্ছে কি যে প্লাসেন্টা তো লোয়ার ইউটেরাইন সেগমেন্টে থাকে, এই জন্য এই লোয়ার ইউটেরাইন সেগমেন্টে কি লেস রিট্রাক্টাইল থাকে। এই লেস রিট্রাক্টাইল থাকার কারণে এটা থেকে পরবর্তীতে এটা কন্ট্রাক্ট করে না, সেখান থেকে হচ্ছে ব্লিডিং হতে পারে। ঠিক আছে? আচ্ছা, অ্যাসোসিয়েটেড বাচ্চার ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনও থাকতে পারে। হ্যাঁ, এটাতে দেখা যায় যে অনেক সময় হচ্ছে রিপিটেড বোর্ডস অফ ব্লিডিং যদি হয়, সেখান থেকে একটা ক্রনিক প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি থাকতে পারে, সেখান থেকে তার হচ্ছে বাচ্চার এফজিআর হতে পারে। ঠিক আছে? বাচ্চার অ্যাসোসিয়েটেড এফজিআর আপু হতে। হ্যাঁ আপু, প্লাসেন্টা প্রিভিয়াতে ফিটাল কেন কনজেনিটাল অ্যানোমালি হবে? এটা অ্যাসোসিয়েটেড, এটা এটার সাথে রিলেটেড না, মানে এটার কারণে হয়েছে এরকম না, এটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে। অ্যাডভান্স ম্যাটারনাল এজ যদি থাকে, হ্যাঁ, এটাই আমি বলতেছি। জিডিএম ডিএম ডিআইপি যদি অ্যাসোসিয়েটেড থাকে, হ্যাঁ, এটা অ্যাসোসিয়েটেড। হ্যাঁ, এটা রিলেশনটা হচ্ছে অ্যাসোসিয়েটেড, যে যেমন হচ্ছে তার অ্যাডভান্স ম্যাটারনাল এজ থাকতে পারে, তারপরে হচ্ছে মাল্টিপ্যারিটি থাকতে পারে। ঠিক আছে? তারপর আইভিউ প্রেগনেন্সি পরে হতে পারে। হ্যাঁ, তারপর স্মোকিং এর হিস্ট্রি থাকতে পারে, পোর সোসিও ইকোনমিক কন্ডিশন, ম্যালনারিস্ট, হ্যাঁ, এইগুলা হতে পারে। ঠিক আছে? আর রিপিটেড মানে রিপিটেড হয় তো ওই যে প্যাথোফিজিওলজি যদি সেম থাকে তখন রিপিটেড হয়। আর রিটেইন প্লাসেন্টা কখন হতে পারে? মরবিড অ্যাডহেশন থাকলে আর লার্জার সারফেস এরিয়া থাকলে, তখন হচ্ছে আমাদের কি হতে পারে? রিটেইন প্লাসেন্টা হতে পারে। এখন হচ্ছে যে যদি আমরা কিভাবে আমরা মনিটরিং করব, যে একটা হচ্ছে যে আমাদের প্লাসেন্টা হচ্ছে লো লাইং প্লাসেন্টা অথবা প্লাসেন্টা প্রিভিয়া আমরা পেলাম 18 থেকে 20 সপ্তাহে আল্ট্রাসাউন্ড। আচ্ছা, আমি কালকে দিব না। তারপরে হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে অ্যাবডোমিনেই দেখবো, কিন্তু যদি প্লাসেন্টা পোস্টেরিয়র থাকে
এবং হাই বিএমআই অথবা হাই বিএমআই থাকে, প্লাসেন্টা পোস্টেরিয়র অথবা হাই বিএমআই থাকলে আমরা হচ্ছে টিভিএস করব। ঠিক আছে, এরপর রিপিট আল্ট্রাসাউন্ড কখন করব, এটা নিয়ে অনেক কথা অনেকেই বলেন, কন্ট্রোভার্সি আছে। এটা আমি প্লাসেন্টা প্রিভিয়ারটা বলছি, প্যাচ ডিসঅর্ডারটা আমি পরে আলাদাভাবে বলবো। হ্যাঁ, তাহলে কখন আমরা রিপিট আল্ট্রাসাউন্ড করব? রিপিট আল্ট্রাসাউন্ড করব আমরা 32 উইকসে। হ্যাঁ, রিপিট আল্ট্রাসাউন্ড করব আমরা 32 উইকসে। আমরা কিন্তু আল্ট্রাসাউন্ড করব মানে ট্রান্স অ্যাবডোমিনাল গ্রেস্কেল আল্ট্রাসাউন্ড করি আমরা, সাথে কালার ডপলার করব। টিভিএস কখন আমরা করব? যদি পোস্টেরিয়র প্লাসেন্টা থাকে তখন অ্যাবডোমেন অনেক সময় বোঝা যায় না ভালো, সেটা টিভিএস এ ভালো বোঝা যায়, অথবা তার হাই বিএমআই থাকলে আমরা ওই পর্যন্ত যেতে পারি না অ্যাবডোমিনাল ফ্যাটের জন্য, তখন আমরা করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে যে 32 উইকসে করলাম, তখনও আমরা তার লো লাইন প্লাসেন্টা অথবা প্লাসেন্টা প্রিভিয়া পেলাম, সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া। তখন আমরা কি করব? আবার হচ্ছে আমরা 36 উইকসের দিকে একটা রিপিট আল্ট্রাসাউন্ড করতেও পারি। গাইডলাইনে বলা আছে যে এটা ইন্ডিভিজুয়াল মানে ডিসিশন নেওয়ার জন্য। ঠিক আছে, আর যদি তার এর মধ্যে ব্লিডিং থাকে, আমরা কিন্তু 34 উইকসে তাকে ইন্টিগ্রেটাল কর্টিকোস্টেরয়েড দিয়ে দিব। যদি তার ব্লিডিং থাকে আমরা 34, 36 প্লাস 6 এর মধ্যে তাদের সিজারিয়ান সেকশনও করে ফেলতে পারি। এখন এখানে হচ্ছে যে যদি হচ্ছে তার প্লাসেন্টা প্রিভিয়া থাকে, সাধারণত আমরা যেটা বললাম যে 34 থেকে 35 প্লাস 6 এর মধ্যে হচ্ছে আমরা অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড দিয়ে দিই, এবং 36 থেকে 37 এর মধ্যে হচ্ছে আমরা তাকে সিজারিয়ান সেকশন করে ফেলি। আমরা কিন্তু নর্মাল ডেলিভারি করি না, আমরা সিজারিয়ান সেকশন করি। এবং এইখানে হচ্ছে আমরা বারবার যেটা দেখি যে তার প্যাচ ডিসঅর্ডার আছে কিনা। হ্যাঁ, প্যাচ ডিসঅর্ডার না থাকলে হচ্ছে আমরা হচ্ছে আমরা হচ্ছে তাকে হচ্ছে সিজারিয়ান সেকশনই করি। এখানে হিস্টেক্টমি বলার দরকার নাই, আমরা কিন্তু সিজারিয়ান সেকশনই করবো। ওখানে যদি কোনো কমপ্লিকেশনস হয় দেন আমাদের মাথায় রাখতে হবে যে লাগতেও পারে। আর এখানে 4 ইউনিটস অফ ক্রস ম্যাচ ব্লাড আমরা রেডি রাখবো অপারেশনের সময়। হ্যাঁ, কারণ যে কোনো সময় ব্লিডিং হতে পারে, এবং হচ্ছে ট্রান্সমিশন ফেসিলিটিস আগে রেডি করে রাখতে হবে। অ্যানেস্থেটিস্ট, অবস্টেট্রিশিয়ান সবাইকে জানাইতে হবে, এবং রিজনাল অ্যানেস্থেশিয়া আমরা দেই। এবং সাধারণত মানে জেনারেল অ্যানেস্থেশিয়া আমরা প্লাসেন্টা প্রিভিয়ায় দেই না। আমরা যদি সিমটোমেটিক থাকে আমরা 34 থেকে 35 প্লাস 5 এর মধ্যে করে ফেলি, আর না হলে আমরা 36, 37 উইকসের দিকে করি। এবং এখানে কিন্তু এদের থ্রোম্বোএম্বলিজম হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা থ্রোম্বো ইলাস্টিক স্টকিং দিই। এখানে কোনো প্রবলেম অ্যারাইজ করলে তখন হচ্ছে আমরা হচ্ছে মানে কনজারভেটিভ সার্জিক্যাল অ্যাপ্রোচ স্টেপ বাই স্টেপ চাই। এখানে আমাদের হিস্টেক্টমি বলার দরকার নাই। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট, আবার দিয়ে যাও, খুব ইম্পর্টেন্ট, সেটা কি? সেটা হচ্ছে প্যাচ ডিসঅর্ডার। হ্যাঁ, প্যাচ ডিসঅর্ডার যেটাকে আমরা বলতেছি হচ্ছে যে প্লাসেন্টাল অ্যাক্রিটা, তারপরে কি স্পেকট্রাম ডিসঅর্ডার। হ্যাঁ, প্লাসেন্টা অ্যাক্রিটা স্পেকট্রাম ডিসঅর্ডার। আচ্ছা, এই প্যাচ ডিসঅর্ডারের কিন্তু ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, ফিগো গাইডলাইনে এটা একটা ক্লাসিফিকেশন আছে প্যাচ ডিসঅর্ডারের, যেটা হচ্ছে যে টাইপ 1 হচ্ছে যে অ্যাবনর্মালি অ্যাডারেন্ট প্লাসেন্টা, যেটাকে আমরা অ্যাক্রিটা বলি। যা তোমায় যা কোথায় তোমার সাথে দেখতেছিলাম, বাইরে খেলতেছিল, তারপরে সময় যে বাবাকে বলে আসো, খুঁজে পাচ্ছে না, তাড়াতাড়ি যাও। সন্ধ্যার বাসায় থাকতে পারি। আচ্ছা আচ্ছা, যখন হচ্ছে আপনার ভিলাইটা হচ্ছে সিম্পলি প্লাসেন্টাতে অ্যাডারেন্ট থাকে, হ্যাঁ, নট হচ্ছে ইনভেট, অনলি অ্যাডারেন্ট থাকলে, হ্যাঁ অ্যাডারেন্ট থাকলে তখন হচ্ছে আমরা তাকে বলি প্লাসেন্টা অ্যাক্রিটা। হ্যাঁ, প্লাসেন্টা অ্যাক্রিটা বা টাইপ 1 প্যাচ ডিসঅর্ডার। তারপর টাইপ 2 প্যাচ ডিসঅর্ডার যেটা, সেটা মানে প্রথমটা ছিল অ্যাবনর্মালি অ্যাডারেন্ট, জাস্ট অ্যাডারেন্ট। টাইপ 2 যেটা অ্যাবনর্মালি ইনভেসিভ প্লাসেন্টা, মানে হচ্ছে এটাকে বলি আমরা ইনক্রিটা, মানে হচ্ছে যে এটা মায়োমেট্রিয়ামে বিলাইটা ইনভেট করবে, মায়োমেট্রিয়ামের ভিতরে ঢুকে যাবে।
প্রথমটা ছিল যে অনলি মায়োমেট্রিয়ামে অ্যাডহেরেন্ট, আর এরপরটা হচ্ছে যে মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, এটা হচ্ছে ইনক্রিটা। তারপরে পারক্রিটা। পারক্রিটা কি? এই যে দিক দিয়ে ঢুকে এটা একটা ফুল থিকনেস, মানে মায়োমেট্রিয়ামের ফুল থিকনেসটা ইনভেট করে এই সেরোসা যে বাইরের লেয়ারটা সেটাকেও ইনভেট করলো, এবং সেইখান থেকে এটা আরো আশেপাশের জায়গায়, মানে এটা কতটা বদমাইশ যেটা ঢুকে এখান দিয়ে এটা নাশ করে আশেপাশের জিনিস এসে এখন দখল করতে চাচ্ছে। এটা হচ্ছে কি পারক্রিটা। ঠিক আছে, যে এটাও অ্যাবনর্মালি ইনভেসিভ প্লাসেন্টা। তাইলে এই পারক্রিটার আবার পারক্রিটার ভিতরে কি টাইপ? 3 টাইপ 3 প্যাচ ডিসঅর্ডার। এই পারক্রিটারও আরো 3টা সাবটাইপ আছে, কি? এ বি সি। তাহলে পারক্রিটার সাবটাইপস এর মধ্যে কি? যখন এটা ইউটেরাস সেরোসা, যে এটা হচ্ছে মায়োমেট্রিয়ামটা ভেদ করে একদম সেরোসা পর্যন্ত চলে আসছে, সেরোসা পর্যন্ত প্লাসেন্টা, এই যে প্লাসেন্টা আমি দেখতে পাচ্ছি সেরোসা পর্যন্ত চলে আসছে, এটা হচ্ছে ইনক্রিটা 3A। যে এটা বের হয়েছে পুরাটাই প্লাসেন্টা নাশ বিনাশ করে ফেলছে মায়োমেট্রিয়ামের, এসে সেরোসাতে অবস্থান করতেছে, এটা হচ্ছে টাইপ 3A। তারপরে হচ্ছে না, এখানে দুষ্টুটা শান্ত থাকেনি, এখান থেকে সে তার সবচেয়ে কাছের জিনিস, প্রিয় জিনিস ব্লাডারে গিয়া আক্রমণ করছে, ব্লাডার দখল করছে, ব্লাডারে গিয়ে সে তার শাখা পোশাকা ছড়াই দিচ্ছে। তাহলে এটা কি? এটা হচ্ছে 3B। তারপরে 3C, যে মানে এমনই তার মানে লোভ বাড়ছে যে সে এখন আর ব্লাডারের সীমাবদ্ধ না, সে ব্লাডার থেকে আদার পেলভিক টিস্যু অথবা অর্গানে হচ্ছে সে ছড়ায় পড়ছে। ঠিক আছে, ব্লাডার অথবা আধার হচ্ছে পেলভিক টিস্যুতে সে হচ্ছে ছড়ায় পড়ছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের টাইপ 3C। ঠিক আছে, তাহলে এই 3টা হচ্ছে আমাদের ইনক্রিটার সাবটাইপ, টাইপ A, 3 এর A, 3 এর B, 3 এর C। তাহলে এই ফিগো ক্লাসিফিকেশনটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে প্যাচ ডিসঅর্ডারে। আপা এটা কি ঠিক আছে? পারক্রিয়েটার না ইনক্রিয়েটার না পারক্রিয়েটার? ও ইনক্রিটা বলতেছে, আবার পারক্রিটা। অ্যাক্রিটা হচ্ছে 3 এর 1, 3 এর 2 হচ্ছে ইনক্রিটা, 3 এর সরি আবার প্যাচ লাগাচ্ছি, মানে টাইপ 1 প্যাচ ডিসঅর্ডারের টাইপ 1 হচ্ছে অ্যাক্রিটা, টাইপ 2 হচ্ছে ইনক্রিটা, টাইপ 3 হচ্ছে পারক্রিটা। পারক্রিটার হচ্ছে A B C। এ হচ্ছে সেরোসা পর্যন্ত লিমিটেড, বি হচ্ছে ইউরিনারি ব্লাডার পর্যন্ত, সি হচ্ছে অ্যাডজেসেন্ট আদার পেলভিক অর্গান অথবা টিস্যুতে। ঠিক আছে আপা? ঠিক আছে এখন? হ্যাঁ হ্যাঁ আপা ঠিক আছে। Umayda na kaya, juta siguro no umayda pagod kasi umayda na pala kasi Mami asa isa na sa ya pala ito. Ang doktor ka ba niya pa niya? Papa. Ang umayda pa siya na juta niya basta may kulma. হ্যাঁ উমাইজাকে পাইছে। Ang tubig ko din. আচ্ছা, এখন হচ্ছে তাহলে সিরিজ এই প্যাচ ডিসঅর্ডারটা রিস্ক ফ্যাক্টর তো আমরা জানি যে যেটা সবচেয়ে কমন রিস্ক ফ্যাক্টর ইউটেরাইন সার্জারি, বা আমরা তখন যেগুলো আমরা ইয়েতে প্লাসেন্টা প্রিভিয়া রিস্ক ফ্যাক্টর বলেছি সেগুলো প্যাচ ডিসঅর্ডার রিস্ক ফ্যাক্টর। এখন হচ্ছে যে প্রিভিয়াস সিজারিয়ান সেকশন থাকলে, যদি এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসে, অস্পিতে আসে, রিটেনে অনেক সময় লিখতে হয় হিস্ট্রির সাথে বড় প্রশ্নে, যে একটা প্রিভিয়াস যদি একটা সিজারিয়ান সেকশন থাকে 3% সম্ভাবনা প্যাচ ডিসঅর্ডার হওয়ার, দুটো সিজারিয়ান সেকশন থাকলে 11%, 3টা সিজারিয়ান সেকশন থাকলে 40%, 4টা সিজারিয়ান সেকশন থাকলে 60%, আর যদি 6টা অথবা তার বেশি সিজারিয়ান সেকশন থাকে 67% সম্ভাবনা থাকে। আর প্রিভিয়াস সার্জারি ছাড়াও প্যাচ ডিসঅর্ডার হতে পারে only 1 to 5% কেসেসে। ঠিক আছে, তাহলে এটা আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে। আচ্ছা আপা আর একটা বার একটু বলেন আপা। হ্যাঁ আপা, এটা আমি শীট দিয়ে দিব। হ্যাঁ, তারপর আমি বলতেছি যে প্রিভিয়াস 1 সিজার 3%, 2 সিজার 11%, 3 সিজার 40%, তারপরে 4 সিজার 60%, আর সিজার যদি 6টা বা তার বেশি হয়
67%, আর কোনো সার্জারি ছাড়াও 1 to 3% ক্ষেত্রে হতে পারে, আমরা কিন্তু পাই এরকম। ঠিক আছে, প্রাইমারি পেশেন্টকেও আমি পেয়েছি প্যাচ ডিসঅর্ডার, ঠিক আছে, এটা হতে পারে, কনজেনিটাল তার কোনো প্রবলেম থাকতে পারে, সেখান থেকে হতে পারে। আচ্ছা, তাহলে যে অনেকে কিছু আছে যে আগে কিছু কন্ট্রোভার্সি ছিল যে কাদের সিজারিয়ান সেকশনের সময়, যে আগের সিজারিয়ান সেকশনের সময় যদি আমরা ডাবল লেয়ার দেই বা সিঙ্গেল লেয়ার দেই, তখন সিঙ্গেল লেয়ার দিলে হতে পারে, বা হিস্ট্রোটমি করলে হতে পারে, বা শর্টার ইন্টার প্রেগনেন্সি ইন্টারভেলে হতে পারে, কিন্তু রিসেন্ট স্টাডিতে না করছে যে না, এইগুলাতে কোনো সমস্যা নাই যে আমি সিঙ্গেল লেয়ার দিলাম বা ডাবল লেয়ার দিলাম বা ইন্টার প্রেগনেন্সি ইন্টারভেল কম বা বেশি, হ্যাঁ, বা প্রিটার্ম ডেলিভারি হয়েছে বা হিস্টোরোটমি হয়েছে, এইগুলাতে কোনো ঝামেলা নাই, এগুলা নিয়ে কোনো আমাদের ইস্যু নাই। আমরা ডায়াগনোসিস করবো কিভাবে প্যাচ ডিসঅর্ডারে, যেটা বললাম 18 থেকে 20+6 উইকসে আমরা হচ্ছে আমরা আল্ট্রাসাউন্ড করবো, যেটা অ্যানোমেলি স্ক্যান, ওই সময়ই আমরা প্লাসেন্টাটা ভালো করে দেখবো, আমরা সাথে ভাস্কুলারিটিটাও দেখবো। আমরা নর্মাল গ্রেস্কেল আল্ট্রাসাউন্ডটা করি সবচেয়ে বেশি, যেটার সাথে কালার ডপলার দিয়ে দেখি, যদি যেটা বললাম পোস্টেরিয়র প্লাসেন্টা অথবা তার হাইয়ার বিএমআই থাকে, সেক্ষেত্রে আমরা ভ্যাজানালও দেখতে পারি। তবে এখানে ট্রান্সভ্যাজানাল ট্রান্স অ্যাবডোমিনাল ইকুয়াল, মানে এটা নিয়ে আলাদা কোনো ইয়ে নাই। এবং আমরা গ্রে স্কেলে যে জিনিসগুলা আমরা একদম আপনাদের পড়তেই হবে, মানে একদম মুখস্থ থাকতে হবে, প্যাচ ডিসঅর্ডারের গ্রে স্কেল আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস এবং কালার ডপলার ফাইন্ডিংস, এমআরআই ফাইন্ডিংস, এই কয়েকটা জিনিস একদম মুখস্থ থাকতে হবে। তাহলে ভিতরে ডিটেলসটা না পড়লেও মূল জিনিসটা যে প্রথমে হচ্ছে যে একটা অ্যাবনর্মাল প্ল্যাসেন্টাল হচ্ছে কি থাকে, ল্যাকুনি থাকে। হ্যাঁ, যে ল্যাকুনিটা কি, ল্যাকুনিটা হচ্ছে যে একটা একটা ইরেগুলার ইকোলুসেন্ট এরিয়া থাকে এবং এটাতে ভিজিবল টার্বুলেন্ট ফ্লো থাকে। হ্যাঁ, এইটা আমরা দেখি, এটাই হচ্ছে অ্যাবনর্মাল প্লাসেন্টাল ল্যাকুনি, এবং এটা 15 সপ্তাহ থেকে অ্যাপিয়ার হয়ে যায়, 20 সপ্তাহের দিকে আমরা খুব ভালো পাই। এবং এটাকে আমরা অনেক সময় সুইস চিজ অ্যাপিরিয়েন্স বলি, বা মথ ইটেন, মানে খাওয়া খাওয়া এরকম একটা অ্যাপিরিয়েন্স বাংলা ভাষায় বলি। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস, অ্যাবনর্মাল প্লাসেন্টাল ল্যাকুনি। এছাড়া আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে আমরা প্লাসেন্টা আর ইউরিনারি ব্লাডারের মধ্যে কিন্তু সবসময় একটা ক্লিয়ার একটা জোন পাই, আলাদা, যে দুইটা স্ট্রাকচার, এটার মধ্যে আমরা একটা দাগ, একটা ডিমার্কেশন পাই। কিন্তু প্যাচ ডিসঅর্ডার থাকলে প্লাসেন্টা এবং ইউরিনারি ব্লাডারের মধ্যে এই যে ক্লিয়ার জোনটা, বা যেটাকে আমরা বলি রেট্রোপ্লাসেন্টাল হাইপোইকোইক জোন, এই জোনটা আমরা আর পাবো না। তারপরে হচ্ছে যে এই যে ইউটেরাস আর ব্লাডার ইন্টারফেসের যে অ্যাবনর্মালিটিস থাকতে পারে, যে ইউটেরাইন ওয়ালটা একটু বাল্জ হয়ে ব্লাডার ওয়ালের এদিকে যায়, এদিকে, মানে ইউটেরাইন ওয়ালটা বাল্জ হয়ে থাকে, মানে প্লাসেন্টাটা বাল্জ হয়ে আসছে। তারপরে এই প্লাসেন্টাটাকে একদম পুরো একটা ম্যাসের মতো, ফোকাল এক্সোফাইটিক ম্যাসের মতো মনে হতে পারে। আরেকটা হচ্ছে যে এখানে এসে মায়োমেট্রিয়ামটা থাকেই না বলা চলে, পুরোটাই প্লাসেন্টা এই লোয়ার সেগমেন্টে এসে, মানে মায়োমেট্রিয়ামটা থিন হতে হতে লেস দেন 1 মিলিমিটার হয়ে যায়। এই সব কিছুই হচ্ছে আমাদের গ্রে স্কেল আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস। এবং আমাদের গ্রে স্কেল আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস কিন্তু হাইলি স্পেসিফিসিটি, এটার 96 থেকে 8% হচ্ছে স্পেসিফিসিটি, ঠিক আছে। তাহলে আমরা জানি যে টেস্ট যত বেশি স্পেসিফিসিটি, সেটা সাইন্টিফিক্যালি ততটা প্রুভেন এবং অ্যাপ্রুভড, ঠিক আছে। তাহলে গ্রে স্কেলটা হচ্ছে 96 থেকে 98% সেন্সিটিভিটি স্পেসিফিসিটি, এবং এটা হাইলি অ্যাপ্রুভড। এরপরে হচ্ছে যে আমরা টিবিএসও করতে পারি, কিন্তু ইকুয়ালি ইফেক্টিভ দেখে আমরা অ্যাবডোমিনালি হয়ে গেলে আমরা করি না। এমআরআই ও সবসময় লাগে না, এডিড বেনিফিট না। এমআরআই হচ্ছে যে আমাদের যদি আমরা ওটাতে কনফিউজ থাকি, তখন আমরা এমআরআই করতে পারি, এবং সাথে অ্যাসোসিয়েটেড তার কোনো ফাইন্ডিংস আছে কিনা, বা পোস্টেরিয়র প্লাসেন্টা থাকলে, তখন হচ্ছে আমরা এমআরআই করতে পারি, ঠিক আছে, তখন আমরা এমআরআই করতে পারি। এখন হচ্ছে তখন আমি বললাম গ্রে স্কেল ফাইন্ডিংস 5টা। এরপর এরা হচ্ছে আমাদের কালার ডপলারেও হচ্ছে একদম 4টা ফাইন্ডিংস মুখস্থ করতে হবে। একটা হচ্ছে যে মানে স্ট্রাইকিং অ্যামাউন্ট অফ কালার ডপলার সিগন্যাল দিলে প্লাসেন্টাল বেডে আমরা কি পাই, আমরা নিউমেরাস, ক্লোজলি প্যাকড এবং
টর্সাস ব্লাড ভেসেলস পাই, এবং সেটা হচ্ছে মাল্টি ডিরেকশনাল ফ্লো, এদিক দিয়ে যাচ্ছে এদিক দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি পাই? নিউমেরাস ক্লোজলি প্যাকড এবং টর্সিয়াস ব্লাড ভেসেলস পাই, এবং সেটা হচ্ছে মাল্টি ডিরেকশনাল ফ্লো, এটা হচ্ছে সাবপ্লাসেন্টাল। তারপরে ইউটেরোভেসিকেল কি? যে ইউটেরোভেসিকেল একটা হাইপার ভাস্কুলারিটি পাই, যে মায়োমেট্রিয়াম এবং পোস্টেরিয়র ব্লাডারের যে ওয়ালটা থাকে সেখানে সেখানে মাল্টি ডিরেকশনাল নিউমেরাস ক্লোজলি প্যাক ব্লাড ভেসেলস পাই। তারপরে আর দুইটা কি, একটা হচ্ছে ব্রিজিং ভেসেলস, ব্রিজ করে রাখে, আরেকটা হচ্ছে ফিডিং ব্লাড ভেসেলস, এই চারটা। ঠিক আছে, তাহলে সাবপ্লাসেন্টাল, হাইপারভাস্কুলারিটি, ইউটেরো ভেসিক্যাল হাইপারভাস্কুলারিটি, ব্রিজিং ভেসেলস, আর একটা হচ্ছে ফিডিং ভেসেলস, এই চারটা হচ্ছে আমাদের কালার ডপলারের ফাইন্ডিংস। ঠিক আছে, এরপরে এমআরআই ফাইন্ডিংস কি? ইউটেরাইন বালজিং থাকবে, তারপরে হচ্ছে হেটারোজেনাস সিগন্যাল ইন্টেন্সিটি থাকবে উইদিন দ্য প্লাসেন্টা, এবং T2 ওয়েটেড ইমাজিং এ একটা ডার্ক ইন্টারপ্লাসেন্টাল ব্যান্ড পাওয়া যাবে। T2 ওয়েটেড ইমাজিং এ একটা ডার্ক ইন্টারপ্লাসেন্টাল ব্যান্ড পাওয়া যাবে, এবং মায়োমেট্রিয়ামের ফোকাল ইন্টারাপশন থাকবে। ঠিক আছে, এবং ব্লাডারে কি থাকবে? টেন্টিং থাকবে। তাহলে এই কয়েকটা হচ্ছে আমাদের এমআরআই ফাইন্ডিংস। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে আমরা তো তাকে হচ্ছে আল্ট্রাসাউন্ড করলাম 18 থেকে 22 সপ্তাহ আর 20 সপ্তাহ 6 দিনে। এরপরে আমরা রিপিট আল্ট্রাসাউন্ড কখন করব? ওখানে বলেছিলাম আমরা কত সপ্তাহে? প্যাচ ডিসঅর্ডারে বলেছিলাম 32 সপ্তাহে একবার করব, ফাইনালি 34 সপ্তাহে আমরা একটা টিভিএসও করতে পারি তার মোড অফ ডেলিভারিটা কনফার্ম করার জন্য। এটা ছিল প্লাসেন্টা প্রিভিয়াতে, সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া বা প্লাসেন্টা প্রিভিয়া। কিন্তু প্যাচ ডিসঅর্ডারে আমরা যখন করলাম, এরপরে আমরা 28 সপ্তাহের দিকে বা 30 সপ্তাহের দিকে আমরা একটা রিপিট আল্ট্রাসাউন্ড করতে পারি। তখনও যদি আমরা প্যাচ ডিসঅর্ডার কনফার্ম হয়ে যায়, আমরা সাধারণত হচ্ছে 30 সপ্তাহের আগে আমরা একটা ডিসিশনে চলে আসি যে তাকে আমরা ইলেকটিভ সিজার সেকশন করবো, এবং সেটা খুব ভালো হয়। এখানে হচ্ছে আপনার মানে বিভিন্ন মানে বিভিন্ন কি বলো এটাকে, এসইউজি, আরসিইউজি, বিভিন্ন ধরনের মানে টাইম শিডিউল দিয়েছে। তবে যেটাই দেখ মানে হচ্ছে যে আপনার 36 এর পরে, মানে 37 এর পরে তো আমরা কখনোই যাব না। হ্যাঁ, 37 এর পরে আমরা হচ্ছে কখনোই যাব না। 37 এর পরে আমরা কখনোই যাব না। আমরা হচ্ছে সাধারণত হচ্ছে আপনার 34 থেকে হচ্ছে 35+5 এই সাধারণত আমরা করে ফেলি। এটা নিয়ে হচ্ছে আমাদের কি আছে, আমি একটু বলতেছি আপনাদেরকে গাইডলাইন গুলা কি কি বলছে, এটা খালি মনে থাকে না। ও আচ্ছা আচ্ছা, যেটা বলতেছি ওটা আমি হচ্ছে পরে বলতেছি যে কিভাবে আমরা এটা আগেই দেখবো কিনা, আমি এটা পরে বলতেছি। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আরসিওজি বলছে যে আমরা 35 থেকে 36+6 উইকসে করবো। এটা একটু লিখে রাখেন আপনারা। আরসিওজি বলছে আমরা কিন্তু সবাইকে প্ল্যান প্রিটার্ম ডেলিভারি করবো। আরসিওজি বলছে আমরা 35 থেকে 36+6 উইকসে করবো। আর এসইউজি এবং সোসাইটি অফ ম্যাটারনাল ফিটাল মেডিসিন তারা বলতেছে আমরা 34 0/7 থেকে 35 6/7, মানে ওরা কিন্তু আরো আগায় দিচ্ছে। এসইউজি এবং সোসাইটি অফ ম্যাটারনাল ফিটাল মেডিসিন তারা 34 0/7 থেকে 35 6/7 এ নিয়ে গেছে। আর সেটা আরসিইউজি বলতেছে 35 থেকে 36+6 উইকসে আমরা হচ্ছে করব। এখন হচ্ছে আমরা তো বললাম যে নেক্সট আল্ট্রাসাউন্ড যদি অ্যাসিম্পটোমেটিক থাকে, প্যাচ ডিসঅর্ডার সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক থাকে, আমরা হচ্ছে 28 উইকসে আমরা করব, কি বলে একটা আল্ট্রাসাউন্ড করব, যে 28 বা 30 উইকস এর মধ্যে। হ্যাঁ, যে আমরা প্লাসেন্টা প্রিভিয়া এটা কনফার্ম করব। এরপরেও বলতেছে যে আরেকটা চাইলে আমরা রিপিট করতে পারি 32 to 34 এর দিকে, 32 to 34 এর দিকেও আমরা রিপিট করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আরেকটা কথা হতে পারে যে
প্যাচ ডিসঅর্ডারে কি আমরা সার্ভাইকেল লেন্থ দেখবো না, এখানে আসলে প্যাচ ডিসঅর্ডারের জন্য প্রিটার্ম বার্থ হবে এরকম না, আমরা নিজেরাই হচ্ছে তার আর্লি হচ্ছে ডেলিভারিটা করায় ফেলতে চাই। এই জন্য হচ্ছে আমরা কিন্তু চাই যে প্যাচ ডিসঅর্ডারে হচ্ছে আমরা ইয়ে কি বলে ওটাকে, যে আমরা হচ্ছে ইয়ে না করি, কি বলে ওটাকে, আমরা হচ্ছে মানে সার্ভাইকেল লেন্থ এখানে আমরা নিজেরাই তো প্ল্যান্ট মানে প্ল্যান্ট প্রিটার্ম করি। ক্লাস দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই এই জিনিসগুলা হচ্ছে একটু আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে যে আমরা কখন তাকে ডেলিভারি করাচ্ছি। আচ্ছা, এরপরে আমি একটু আসি আপনাদের, এই সিমরিন মোবাইলটা দিয়ে যাও, আপনাদের রিটেনে কিরকম প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, রিটেনে এরকম প্রশ্ন আসতে পারে যে আপনাদের হচ্ছে আমরা কিভাবে মানে কোন আমরা কিভাবে প্রেডিক্ট করতে পারি আর্লি ট্রাইমেস্টারে, এটাও একটা প্রশ্ন আসতে পারে, কারণ আমরা কিন্তু এখন প্রেডিক্ট করতে পারি। তাহলে আমরা কিভাবে প্রেডিক্ট করতে পারি রিটেন ইয়েতে, আমরা হচ্ছে প্রেডিক্ট করতে পারি কি, আপনার একটা হচ্ছে হিস্ট্রিতে তার সিজেন সেকশন থাকতে পারে, যে একটা সাধারণত দুইটা, যদি হিস্ট্রিতে দুইটা সিজেন সেকশন থাকলে 11%, বা একটা থাকলে 3%, তিনটা থাকলে 40%। ঠিক আছে, এরপরে খুব ইম্পর্টেন্ট যেটা, যে তার 5 to 7 উইকসে আমরা যদি একটা স্পেশালাইজড আল্ট্রাসাউন্ড করি, সেখানে আমরা সিজারিয়ান স্কার প্রেগনেন্সি পেতে পারি, যে তার জেস্টেশনাল স্যাকটা ইমপ্লান্টেশন হয়েছে আগের স্কারের মধ্যে। হ্যাঁ, নো ইমপ্লান্টেশন যেহেতু হয়, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রেডিকশন টুল, যে যদি কারো সিজারিয়ান স্কার প্রেগনেন্সি থাকে আর্লি প্রেগনেন্সিতে, পরবর্তীতে তার প্যাচ ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে হচ্ছে প্লাসেন্টা অ্যাক্রিটা ইন্ডেক্স। হ্যাঁ, এটা বলতেছে যে নাম্বার অফ সিজারিয়ান সেকশন, প্লাসেন্টা লোকেশন, আল্ট্রাসাউন্ড মার্কার। আল্ট্রাসাউন্ড মার্কারের মধ্যে কি কি, যেমন মায়োমেট্রাল থিকনেসটা কমে যাচ্ছে, ইন্টারপ্লাসেন্টাল ল্যাকুনি, তারপর ব্রিজিং ভেসেলস, এইগুলা দিয়ে একটা প্যাচ ডিসঅর্ডারের কম্বাইন্ড একটা মানে একটা ইন্ডেক্স করা হয়, যেটাকে বলে প্লাসেন্টা অ্যাক্রিটা ইন্ডেক্স। এটার মাধ্যমে আমরা জানতে পারি। এরপরে হচ্ছে যে রিসেন্টলি কিছু রিসার্চ সাজেস্ট করতেছে যে কিছু কিছু বায়োকেমিক্যাল মার্কার এইগুলাও হচ্ছে প্রেডিকশনে হেল্প করে, এগুলো এখনো রিসার্চে আছে। হ্যাঁ, যেমন হচ্ছে যে পেপে লেভেল যদি ইলেভেটেড হয় ফার্স্ট ট্রাইমেস্টারে, এটাও একটা প্যাচ ডিসঅর্ডার রিস্ক ফ্যাক্টর। বা 10 to 12 উইকসে যদি বিটা এসসিজি বেশি থাকে, হ্যাঁ বিটা এসসিজি, তারপরে হচ্ছে 10 to 12 উইকসে বিটা এসসিজি কম, আবার 14 to 20 উইকসে বিটা এসসিজি বেশি, আবার সাথে হচ্ছে ম্যাটারনাল সেরাম আলফা ফেটোপ্রোটিন বেশি। এইগুলা কিন্তু এগুলো এখনো আন্ডার রিসার্চ, আরো মানে কাট অফ লেভেল লাগবে, আরো স্টাডি লাগবে। হ্যাঁ, তাহলে এই প্রেডিকশনটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে কোনো সময় পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা হচ্ছে একটা প্যাচ ডিসঅর্ডারের পেশেন্টকে হচ্ছে কিভাবে হচ্ছে প্রিপেয়ার করব। বাবা ডিস্টার্ব করে না, যা ঘুমা গিয়া। প্যাচ ডিসঅর্ডার পেশেন্টকে আমরা কিভাবে প্রিপেয়ার করব, আমরা তো জানি যে তার আমরা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে ফিটোম্যাটার্নাল মেডিসিন স্পেশালিস্ট সেন্টার অফ এক্সিলেন্স, আমরা সকালবেলা ওটি করবো, এক্সপার্ট অ্যানেস্থেটিস্ট সার্জনকে আমরা বলে রাখবো। তারপরে হচ্ছে আপনার যদি ব্লাড ব্যাংককে বলে রাখবো, এরকম আইসিইউ রেডি করে রাখবো, এনআইসিইউ রেডি করে রাখবো। পেশেন্ট পার্টিকে ইনফর্ম রিটেন কনসেন্ট খুবই ইম্পর্টেন্ট। বাচ্চা এনআইসিইউ লাগতে পারে, পেশেন্টের পেপারটা হিস্টেক্টমি লাগতে পারে। হ্যাঁ, এবং হিস্টেক্টমি কনসিকুয়েন্স কি কি হবে, এগুলো পোর্স এন্ড কনস, তাকে কাউন্সিলিং করতে হবে। এগুলোর সাথে প্রি অপারেটিভ কিছু ইনভেস্টিগেশন আছে। হ্যাঁ, যেমন হচ্ছে সিবিসি, কোয়াগুলেশন প্রোফাইল, রেনাল ফাংশন টেস্ট, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, এইগুলা হচ্ছে আমরা করবো। পরে হচ্ছে তাকে হচ্ছে রেডি করব। ঠিক আছে, এগুলা করে তাকে আমরা হচ্ছে
রেডি করব এবং রেডির সময় হচ্ছে আমরা কি অ্যানেস্থেসিয়া দিব এটা আসলে ডিপেন্ড করে। আমরা রিজনালও দিতে পারি, জিও দিতে পারি। হ্যাঁ, তবে জিএটা হচ্ছে প্রেফার করে আমাদের সাবকন্টিনেন্টে, জিএটা আমরা প্রেফার করি, ঠিক আছে। এবং আমাদের ডেফিনিটিভ ম্যানেজমেন্টের অপশন হচ্ছে একটা হচ্ছে আপনার কনজারভেটিভ, মেইন হচ্ছে প্রথমেই হচ্ছে ডেফিনিটিভ ট্রিটমেন্টের নন কনজারভেটিভ হিস্টেক্টমি, যে আমরা তাকে হিস্টেক্টমি করে ফেললাম, মানে এটা হচ্ছে নন কনজারভেটিভ, আমরা কনজারভেটিভ করলাম না, হিস্টেক্টমি করে ফেললাম। আরেকটা কনজারভেটিভ, এটা হচ্ছে ইউট্রাইন প্রিজার্ভ করলাম আমরা, যে প্লাসেন্টাটা রিমুভ করলাম অথবা ইউট্রোপ্লাসেন্টাল টিস্যু রিমুভ করলাম, ইউটেরাসটা রিমুভ করলাম না। আরেকটা কি হতে পারে এক্সপেক্টেন্ট, যে প্লাসেন্টা পার্শিয়ালি অথবা টোটালি ইন সিটু রেখে আমরা হচ্ছে ক্লোজ করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই প্যাচ ডিসঅর্ডারের অতি সময় কিছু প্রিপারেশন আছে যেগুলো করলে আমাদের হচ্ছে পারোপারেটিভ ব্লিডিং এবং পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস অনেক কম হবে। যেমন কি প্রথমেই হচ্ছে যে আমরা হচ্ছে কি করব, আমরা মিড লাইন ইনসিশন দিব। এছাড়া জয়েল কোয়েন ইনসিশন অথবা চার্নি এক্সটেন্ডেড ট্রান্সভার্স ইনসিশন দিতে পারি। হ্যাঁ, মানে স্কিন ইনসিশনটা এমন ভাবে মিড লাইন দিতেছে যে যাতে আমরা এডিকুয়েট স্পেস পাই, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আমরা কি করব, আমরা হচ্ছে ডেলি ওপেন করার পরেই হচ্ছে আমরা কি করব দেখব, এখানে আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই যে বাল্কি একটা ইনসিটু প্লাসেন্টা থাকবে আর থিন হাইপারভাস্কুলার লোয়ার সেগমেন্ট। লোয়ার সেগমেন্টটা থিন কিন্তু একদম সাপের মতো ইকিরি বিকিরি হয়ে থাকবে, ব্লাড ভেসেলস গুলা থিন, হাইপারভাস্কুলার লোয়ার সেগমেন্ট আর বাল্কি ইনসিটু হচ্ছে প্লাসেন্টে। তারপরে হচ্ছে আমরা একদম ইনভেশন দেখতে পাবো, যে একদম প্লাসেন্টা একদম পুরা সামনে পুরাটা ইনভেট করে আছে। তারপরে আমরা ইউটেরাসের ইনসিশনটা কই দিব, প্লাসেন্টার যে এরিয়াটা সেটাকে আমরা অ্যাভয়েড করব, আমরা একটা ফান্ডাল ইনসিশন দিব এবং সেটাও আমরা সাধারণত লঙ্গিচুডিনাল ইনসিশনই দিই। ফান্ডাসে একটা লঙ্গিচুডিনাল ইনসিশন দিয়ে আমরা ব্রিচ এক্সট্রাকশন করে বাচ্চাটাকে হচ্ছে বের করব, বের করে ইউটেরাসটা বাইরে বের করে নিয়ে আসবো। এবং এখানে কিন্তু আমরা নন কনজারভেটিভ হিস্টেক্টমিটাই ট্রাই করি মেইনলি প্রথমে, যদি তার ফার্টিলিটি কনসার্ন না থাকে তখন হচ্ছে আমরা কি করি, প্লাসেন্টা সেপারেশনের কোনো চেষ্টাও করি না, এখানে কিন্তু কোনো ইউটেরোটনিকও দিই না, আমরা জাস্ট ইউটেরাইন এক্সটোরাইজেশনটা করি। প্রথমে যেটা করি যে আমরা ব্লাডারটা সেপারেট করি, খুবই ইম্পর্টেন্ট, পরে কিন্তু আর স্পেসই পাওয়া যায় না। হ্যাঁ, ব্লাডার ডিসেকশন করে সেপারেট করে কমিউনিটি ভেসেলগুলো আমরা লাইগেট করি। তারপরে হচ্ছে আমরা একদম পেডিকেট গুলা ডাবল ক্ল্যাম্প দেই, পটারিটা জুডিসিয়াস লিংস করি, সব আর্টারি গুলা ডিসেক্ট করি, ওয়ালে ক্ল্যাম্পিং করি না, ইউটেরাইন ওয়ালে ক্ল্যাম্প করলে সেটা ছিঁড়ে যায়, এটা আমরা অ্যাভয়েড করি। তারপরে ইউরেটারটা আইডেন্টিফিকেশন করি। হ্যাঁ, ব্লান্ট ডিসেকশন স্পঞ্জ এগুলো আমরা ধরি, অ্যাভয়েড করার চেষ্টা করি। অনেক সময় আমরা আগে ইউটেরাইন আর্টারি লাগেট করে নেই বা দুটো স্পঞ্জ দিয়ে ইউটেরাইন আর্টারি ধরে নেই ব্লিডিং কম হওয়ার জন্য। এবং জেন্টাল ফিঙ্গার ডিসেকশন, আমরা কিন্তু শার্প ডিসেকশন করি না। হ্যাঁ, জেন্টাল একটা ফিঙ্গার ডিসেকশন দিয়ে আমরা ব্লাডারটা করি ডিসেকশন। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু কি দেই, আমরা অ্যান্টিফিব্রিনোলাইটিক হচ্ছে আমরা ট্রানএক্সামিক অ্যাসিড দিই। হ্যাঁ, ট্রানএক্সামিক অ্যাসিড দিলে এখানে হচ্ছে আমরা জানিও যে যেটা বললাম 1 গ্রাম আইভি আমরা জিওর সাথে সাথে দিয়ে দেই। সেকেন্ড ডোজও আমরা আধা ঘন্টা, ব্লিডিং যদি পারসিস্ট থাকে বেশি থাকে আধা ঘন্টা পরেও হচ্ছে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা হচ্ছে ডেফিনিটিভ হিস্টেক্টমি করি। এখন কথা হচ্ছে যে এই পেশেন্টে যে তার আগের বাচ্চাটা মারা গিয়েছে, হ্যাঁ, বা আগে একটা ডিএনসি পরে এটা তার সেকেন্ড ইস্যু, এখন তার প্যাচ ডিসঅর্ডার হয়েছে, খুবই ইম্পর্টেন্ট, সে তার প্লাসেন্টাটা প্রিজার্ভ করতে চাচ্ছে। তখন হচ্ছে রিসেন্ট অ্যাডভান্সমেন্টে এসেছে যে কিছু হচ্ছে পেরি অপারেটিভ মেজার্স আছে যেগুলা করলে আমরা চেষ্টা করতে শোনা যাচ্ছে না, নেট সমস্যা।
এন্ডোভাস্কুলার হেমোরেজ কন্ট্রোল মানে হচ্ছে যে বিভিন্ন আপা শোনা স্টাডি যায়নি আপা, এখান থেকেই বলছি যে আমি যে পেরিঅপারেটিভ স্পেশাল মেজার্সটাই শোনা যাচ্ছে না। থেকে পেরিঅপারেটিভ মেজার্স এখান থেকে শোনা হ্যাঁ যায় না। স্পেশাল কিছু পেরিঅপারেটিভ মেজার্স রিসেন্ট অ্যাডভান্সমেন্ট আসছে 2020 থেকে 2025-এ। প্রথম যে স্পেশাল প্রসিডিউরটা সেটা হচ্ছে যে এন্ডোভাস্কুলার হেমোরেজ কন্ট্রোল মানে টার্গেটেড বেলুন অক্লুশন। হ্যাঁ, যে এটা হচ্ছে রিসাসিটিভ এন্ডোভাস্কুলার বেলুন অক্লুশন অফ দ্য এওটা। হ্যাঁ, এটাও একটা টেম্পোরারি পাওয়ারফুল মিলস যে প্লাসেন্টাল সার্জারি করার সময় আগেই ওই তার এওটাটা হচ্ছে এন্ডোভাস্কুলার বেলুন অক্লুশন করে দিবে, তখন ব্লিডিং কম হবে। তখন তো প্লাসেন্টা আউট করলেও প্রবলেম হবে না, প্লাসেন্টা রেখে আসলেও প্রবলেম হবে না, প্লাসেন্টা আউট করলে অত ব্লিডিং হবে না। এটা একটা যে এন্ডোভাস্কুলার আমরা এওটাকে হচ্ছে বেলুন অক্লুশন করলাম। আর একটা হচ্ছে ইন্টারনাল ইলিয়া অথবা কমন ইলিয়াক আর্টারিকে আমরা প্রোফাইলেকটিক আগেই হচ্ছে বেলুন অক্লুশন করে দিচ্ছি। এগুলা ওয়াইডলি এখন ইউজড হচ্ছে, বিভিন্ন মেটা অ্যানালাইসিসে আসতেছে যেগুলা ব্লাড লস হচ্ছে কমাচ্ছে। এরপরে কিছু কনজারভেটিভ সার্জিক্যাল টেকনিকও আছে, এগুলো তো এন্ডোভাস্কুলার অক্লুশন গেল। এরপরে হচ্ছে মডিফাইড কিছু কনজারভেটিভ সার্জিক্যাল টেকনিক। এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট যে ট্রিপল পি যেটা আগে ছিল সেটারও কিছু রিফিনিমিট আসছে। ট্রিপল পি যেটা আমরা তো জানি তিনটা ছিল, তিনটা পি। একটা হচ্ছে যে পেরিঅপারেটিভ প্লাসেন্টাল লোকালাইজেশন, পেলভিক ডিপ ভাস্কুলারাইজেশন, আরেকটা ছিল হচ্ছে প্লাসেন্টাল নন সেপারেশন উইথ মা মেটেরিয়াল এক্সিশন এন্ড রিপেয়ার। এটাকে এখন রিফাইন্ড করা হয়েছে। রিফাইন্ড করে বিভিন্ন আরসিটি এবং পাইলট স্টাডিতে আসছে যে এই ট্রিপল পির সাথে কিছু জিনিস অ্যাড করা হয়েছে। এটা হচ্ছে সিস্টো ইনফ্লুশন মানে এই ট্রিপল পির মাঝখানে আমরা কি করব, ওই ইউরিনারি ক্যাথেটারটা ক্ল্যাম্প এখানে ব্লাডারটাকে ইনফ্লেট করবো, ব্লাডারটাকে ফুলাবো। তখন তো আমি পুরো ব্লাডারের আউটলেটটা সম্বন্ধে আমার একটা আইডিয়া হয়ে গেল, তখন আর ব্লাডার ইনজুরি হবে না এবং সেফটিটা বাড়বে। ঠিক আছে, তাহলে আগর ট্রিপল পির সাথে একটা নতুন এডিশন হচ্ছে, এটা কি সিস্টো ইনফ্লেশন মানে আমরা ব্লাডারটাকে ইনফ্লেট করে রাখবো যাতে আমরা ব্লাডার আউটলেটটা বুঝতে পারি এবং কোনো ওইদিকে আমরা না যাই। ঠিক আছে, আচ্ছা এরপরে এরপরে যেটা যে হচ্ছে এরপরে যেটা আমাদের এটা তো বললাম। তারপরে আরো কিছু সার্জিক্যাল টেকনিক আছে। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের কি বলো এটাকে, আমরা বিলিন্স ইনসিশন দিই। নর্মালি তো বিলিন্স আমরা একটা দিলাম, আর এখানে হচ্ছে আরেকটা মডিফাইড ইন্ট্রানাটারি, হ্যাঁ ইন্ট্রানাটারি লাইগেশন। হ্যাঁ, মানে স্টেপ ওয়াইজ ডিভাস্কুলারাইজেশন, যেটা আর কি স্টেপ ওয়াইজ ডিভাস্কুলারাইজেশনে তো আমরা হচ্ছে করলাম কি বলে এটাকে আমরা হচ্ছে মানে কি বলে এটাকে স্টেপ ওয়াইজ ডিভাস্কুলারাইজেশনে আমরা দুইটা ইন্ট্রানাটারি করি। এরপর না বিলিন্স না, এখানে বিলিন্স দেওয়া যাবে না, প্লাসেন্টা টাসেন্টা ঝামেলা থাকে। ইউট্রোনাটারি লাইগেশনে আমরা দুইটা ইউট্রোনাটারি লাইগেট করলাম, তারপর আমরা 6 পয়েন্ট যেটা লাইগেট করি এখানে মানে ওভারিয়ান ইন্টারনাল ইলিয়াক, তারপরে টিউব ওভারিয়ান অ্যানাস্টোমোসিস লাইগেট করি। এখানে আবার যেটা বলতেছে যে হ্যাঁ আমরা এইটার সাথেও আমরা চেষ্টা করব হেমেন মানে যেটা মডিফাইড বিলিন্স বা ভিলিন্সের যে আরো ভেরিয়েন্ট গুলো আছে সেগুলা দেওয়ার জন্য। এছাড়াও আমরা কি করব, ওই বিলিস বারবার বলতেছি মানে যেটা ইন্ট্রানাটারি লাইগেট করতেছি ওইটা 2 to 3 সেন্টিমিটার নিচে সেম জায়গায় আমরা দুই পাশেই আবার লাইগেট করব। ঠিক আছে, এটাকে লোয়ার ইন্ট্রানাটারি লাইগেট বলে, যেটা ডিসেন্ডিং সার্ভাইকাল আর্টারিটা ব্লক করার জন্য। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট যে কনজারভেটিভ মেথডে আমরা কি কি করব, যে ইউট্রোনাটারি লাইগেট করতেছি, এটা নিচে আবার মডিফাইড ইউট্রোনাটারি লাইগেট করতেছি, 6 পয়েন্ট লাইগেট করতেছি, বিলিন্সের যে ভেরিয়েন্ট ওগুলো আমরা করতেছি, হেমেন করতেছি। এছাড়াও আমাদের কিছু হেমোস্টেটিক এজেন্ট আছে যেমন জেল ফোম, ওগুলো আমরা ইউজ করতে পারি। এছাড়া প্রোফাইলেকটিক্যালি আমরা আর্টারি অক্লুশন না করে যখন আমাদের দরকার, হ্যাঁ তখন আমরা এই আর্টারি গুলো
করতে পারি। এছাড়া হচ্ছে আমাদের ইউট্রানাটারি ইউট্রাইন বেলুন টেম্পোনেট, তারপরে হচ্ছে আমব্রেলা প্যাকিং, এগুলোর মাধ্যমে আমরা কনজারভেটিভ অ্যাপ্রোচ যেতে পারি। আরেকটা হচ্ছে সেল সালভেজ বা ইন্ট্রাঅপারেটিভ অটো ট্রান্সফিউশন, যে এটাও এখন খুব বেড়ে গিয়েছে, প্যাচ ডিসঅর্ডারে ইউজ করে, যে পেশেন্টের কাছ থেকে নিয়ে এটা অ্যাপ্রোপ্রিয়েট ফিল্টার এবং প্রোটোকলের মাধ্যমে ট্রানএক্সামিক অ্যাসিডের সাথে এই অটো ট্রান্সফিউশন করেও আমরা তার ব্লিডিং কমায় আমরা তার ইউটেরাসটা হচ্ছে প্রিজার্ভ করতে পারি। কিন্তু এর আগে কিন্তু আমাদের মানে আমি করলাম এরকম না, আমাদের প্রি অপারেটিভ একটা মাল্টিডিসিপ্লিনারি প্ল্যানিং থাকবে, সেখানে আমার আল্ট্রাসোনোগ্রাফি, এমআরআই দরকার হলে বা রেডিয়েশন ডিপার্টমেন্টে, হ্যাঁ, যারা এগুলো করবে, হ্যাঁ, ব্লাড ব্যাংক, সবার সাথে মিলে আমাদের ডিসিশন নিতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলাই হচ্ছে আমাদের নতুন যে রিসেন্ট প্রোটোকল, যেটার মাধ্যমে আমরা হচ্ছে ইউটেরাস প্রিজার্ভ করতে পারি। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঢাকা মেডিকেলে ওজিএসবিতে যে আমাদের গত সেশনে সায়েন্টিফিক হয়েছে, ওখানে হচ্ছে এটা একটা ছিল, কি বলে ওটাকে, আমাদের মানে হ্যান্ডস অন ট্রেনিং এরই ছিল ঢাকা মেডিকেলে এটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা এখানে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে। এই প্যাচ ডিসঅর্ডারের জন্য আমরা হচ্ছে 10 ইউনিটস ব্লাড 4টা টেনে ফেলি, আর ডোনার রেডি রাখতে বলি 6টা, 10 ইউনিটস রেডি রাখতে হবে। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হতে পারে, এবং যদি আমাদের ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন প্রোটোকল লাগে তাহলে আমরা 1:1:1, মানে রাউন্ড 1-এ প্রথমে আমরা 6 ব্যাগস হচ্ছে প্যাকড আরবিসি দেওয়ার পরে আমরা 6 ইউনিট ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেই। এরপরে প্ল্যাটলেট এখন কিন্তু আমরা ওই যে একজনেরটা দিই। ঠিক আছে, প্ল্যাটলেট আমরা একজনেরটা ট্রান্সফিউজ করি। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে অথবা অনেক সময় আমাদের ক্রায়োপ্রেসিপিটেটর লাগে, আমরা এখানে প্রথম এভাবে 1 রাউন্ড 2 রাউন্ড করে এভাবে আমরা দিতে থাকি। ঠিক আছে, আচ্ছা, অ্যাফেরিটিক প্ল্যাটলেট দিই আমরা একজনের কাছ থেকে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে আমরা কিভাবে আমরা যদি কনজারভেটিভ রাখি তখন আমরা এই জিনিসগুলা হচ্ছে করব। আর যদি আমাদের ইউরেটার ইনভলভ হতেই পারে, এখানে ব্লাডার ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে 78% ক্ষেত্রে, 17% ক্ষেত্রে ইউরেটার ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো কিভাবে আমরা এই ব্লাডার বা ইউরেটারিক ইনজুরি মিনিমাইজ করতে পারি? এটা হচ্ছে যে সাসপেক্টেড যেটা আমাদের পার্ট্রিটা হয়ে গিয়েছে, মানে 2 অথবা 3, পার্ট্রিটার 3 এর বি অথবা 3 এর সি, সেখানে হচ্ছে আমরা আগে প্রি অপারেটিভ স্ট্যান্ডিং করে দিতে পারি, যেটা স্ট্যান্ড দিয়ে সিস্টোস্কোপি করে, তখন হচ্ছে আমাদের এই যে রিস্কটা এটা অনেকাংশে কমে যাবে। তারপরে আমরা সিস্টোস্টমি অনেক সময় লাগতে পারে, পাকড়িটা সিস্টেকটমিও লাগতে পারে, যেহেতু হচ্ছে ব্লাডার ইনভলভ হয়, আমরা ইউরোলজিস্ট ইনভলভ করব। এবং অনেক সময় আমরা রেট্রোপেরিটোনাল স্পেস দিয়ে গিয়ে ইউরেটার দেখে তখন সার্জারি করলে আরো ভালো সার্জারি হয়। এবং ইন্ট্রাঅপারেটিভ ব্লিডিং যাতে বেশি না হয়, এখান থেকেও আমাদের একেআই ডেভেলপ করতে পারে। এবং যেটা বললাম যে ডেলিভারির আগে আমরা জাস্ট ব্লাডারটা আমরা সেপারেট করে নিতে পারি, তখনও হচ্ছে ব্লাডার ইনজুরি হওয়ার সম্ভাবনা কম থাকে। আর আরেকটা হচ্ছে যে নতুন যেটা সিস্টো ইনফ্লেশন, আমরা ব্লাডারটাকে ইনফ্লেট করে রাখলে তখন হচ্ছে হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা করলাম না, অনেক সময় আমরা কনজারভেটিভ করে আসলাম, যে লাগলে পরে আমরা হিস্টেকটমি করব, কিন্তু এখন আমরা কনজারভেটিভ দিয়ে আসছি, মানে প্ল্যান্ট আমরা ডিলেড হিস্টেকটমি লাগলে করব। এরকম হলে আমরা কিভাবে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা করব, তাকে মনিটর করব, তাকে তার কোনো ব্লিডিং আছে কিনা সেটা দেখবো, ভলিউম ওভারলোড হচ্ছে কিনা, অ্যানিমিয়া একেআই ডেভেলপ করছে কিনা, ভিটি, এগুলা সব আমরা দেখবো, কোয়াগুলোপ্যাথি আছে কিনা, হ্যাঁ, এগুলা সব আমরা দেখবো। এবং প্ল্যান্ট ডিলেড হিস্টেকটমি এটা খুবই ডিফিকাল্ট, অনেক সময় একদম এর মধ্যে তার কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করতে পারে, হ্যামোরেজ, সেপসিস হতে পারে, এই জন্য তাকে কিন্তু আমাদের মনিটরিং এ রাখতে হবে। ঠিক আছে, মনিটরিং এ রাখতে হবে। আচ্ছা,